বলো। প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাস আপনাদের জানাচ্ছি স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন স্বল্প সময়ের মাধ্যমে একটু জানিয়ে দেবেন। আর বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। টাঙ্গাইল, গোপালগঞ্জ, রংপুর। জুমে যাদের নাম ডিভাইসের নাম অনুসারে আছে তারা একটু নামটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? নাহলে কিন্তু তাদের বলার সুযোগ দেওয়া হবে না। কারণ এই স্যামসাং SM2453 এইভাবে কে কে ডাকবে? ভিভো V21 এই নামে কিভাবে ডাকবো বলেন? আবার রেডমি। আপনারা একটা নাম সিলেক্ট করে রাখেন। ঝিনাইদা, জেসমিন জুই, ঝিনাইদা, তাই তো? আমার এলাকার লোক। মাগুরা থেকে কেউ আছেন? মাগুরা, কুষ্টিয়া, পাশাপাশি জেলা। ঝিনাইদহ থেকে একজন পেয়েছি। মেহেরপুর, ঝিনাইদহের পাশের জেলা, চুয়াডাঙ্গার পরে। সাদিয়া রহমান, রাজবাড়ী থেকে আছেন? হ্যাঁ, রাজবাড়িও আমার পাশের জেলা। আরো শিয়ালো স্যার, আমার কথা বলেন না কেন? আপনার কথা কি বলবো, আমি তো দেখি নাই যে দ্রুত কমেন্ট চলে যাচ্ছে। বলেন আপনার কথা কি বলো, তাহলে একটু বলে দিই। কি বলতে বলতেছেন একটু বলেন। খুলনা, ময়মনসিংহ। আচ্ছা, বোর্ড কি দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? আচ্ছা, তাহলে শুরু করি। যেহেতু বোর্ড দেখা যাচ্ছে সেহেতু শুরু করি আমরা। আমাদের আজকের প্রথম যে প্রশ্ন, আমাদের লেকচার 3-এর প্রথম প্রশ্ন। সর্বনাশ, আমাকে খুব মিস করছেন। যাক, আর মিস করতে হবে না এখন থেকে। কি বলে, টানা ক্লাস আপনাদের। ঈদের আগ পর্যন্ত টানা ক্লাস। বিরক্ত হবেন। এতদিন বিরক্ত হয়েছেন আমাকে না দেখে, এখন বিরক্ত হবেন আমাকে দেখতে দেখতে। তাহলে 7 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ রিনাইসান্স এজ। রিনাইসান্স এজের বৈশিষ্ট্য, মেনলি লিটারারি যে ফিচার। হ্যাঁ, রুটিন দিবে, রুটিন সার্ভিস থেকে আপনাদের দিবে, ঠিক আছে? আজকের, হয়তো আজকে রাতের মধ্যেই দিয়ে দিবে, আমি শিওর না, বাট আজকে রাতের মধ্যেই এই এই মাসের, অর্থাৎ জুন মাসের পূর্ণাঙ্গ রুটিন আপনাদের দিয়ে দিবে। ঈদের আগ পর্যন্ত এবং ঈদের ছুটির পর পর্যন্ত ক্লাস হবে আপনাদের হচ্ছে। এই মাসের মধ্যেই, এই মাসের মধ্যে আপনাদের কোর্স কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ। আপাতত আমরা কমেন্ট বন্ধ রাখি, ঠিক আছে? কমেন্ট বন্ধ রাখি, আমরা একটু আলোচনাটা দেখি। আচ্ছা, তাহলে, ও সরি, রেনাইসেন্স বলছি নাকি, রেস্টোরেশন এজ। তাহলে কি দেখি আমরা? ক্যারেক্টারিস্টিক অফ রেস্টোরেশন এজ মানে রেস্টোরেশন এজ এর ফিচার বলতে এখানে বোঝাচ্ছি হচ্ছে যে ওই যুগে যে সাহিত্যের ফিচার, ঠিক আছে? তাহলে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা দেখি। আমরা কিন্তু ইন্ট্রোডাকশন পার্টটা উল্লেখ করব না, ঠিক আছে? আমরা বারবার একই কথা বলছি যে আমরা যখন লিখবো তখন ইন্ট্রোডাকশন পার্টটা উল্লেখ করব না। The period from 1660 to 1700 is known as the Restoration Age. The age begins with restoration of King Charles II বা চার্লস দ্য সেকেন্ড, যেটাই বলি। আসলে এজকে রেস্টোরেশন এজ কেন বলা হয়? যখন আমরা দেখি যে কমনওয়েলথের মাধ্যমে কি রাজতন্ত্রের কিন্তু কমনওয়েলথ যে এজ রেনেসান্সের মধ্যে
ওইখানে দেখি যে আমরা যখন রাজতন্ত্রের অবসান হয় কমনওয়েলথ এজে, তার পরবর্তীতে আবার কমনওয়েলথের পরে আমরা দেখি যে নিও ক্লাসিক্যাল এজের মধ্যে এসে আবার কি হয়, রাজতন্ত্র পুনরুদ্ধার হয়, রেস্টোরেশন হয়, তাই তো, রিস্টোর হয়। এই রিস্টোর থেকে রেস্টোরেশন, অর্থাৎ কিং চার্লস টু আবার কি বসে, ক্ষমতায় বসেন কত সালে, 1660 সালে। তাই ওই সময় থেকে 1700 পর্যন্ত রেস্টোরেশন এজ বলা হয়। আফটার দ্য সাকসেশন অফ কিং চার্লস দ্য সেকেন্ড, a drastic change came into the social, political and literary circle of England. আখি লিখেছেন ভয়েস বা ভিডিও কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এটা হয়তো আপনার সমস্যা, মানে আপনার ডিভাইসের হয়তো সমস্যা, কারণ কেউ তো দেখা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না এরকম কমেন্ট করেননি। হয়তো এটা আপনার ডিভাইসের সমস্যা, আপনি একটু ডিভাইসটা চেক করে নিন কোন সিস্টেমের সমস্যা আছে নাকি। তাহলে আমরা দেখি যে চার্লস দা সেকেন্ড যখন ক্ষমতায় বসেন, তারপর পরপরই ইংল্যান্ডে একটা আমূল পরিবর্তন ঘটে। কোথায় কোথায়, দ্য সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড লিটারারি সার্কেল অফ ইংল্যান্ড, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং কি সাহিত্যের দিক থেকে ইংল্যান্ডে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। অর্থাৎ যে ট্রেন্ড, লিটারারি যে ট্রেন্ডটা প্রচলিত ছিল আপনার রেনেসান্স এজে, সেটা কিন্তু আমূল পরিবর্তন ঘটে রেস্টোরেশন এজে। দ্য লিটারেচার অফ রেস্টোরেশন পিরিয়ড স্ট্যান্ডস অ্যাজ আ কোয়াইক ব্রেক ফ্রম দ্যাট অফ রিনেসান্স। যেটা বলছিলাম যে রিনেসান্সে যে ধরনের লিটারারি ট্রেন্ড ছিল সেইটা কিন্তু মানে টোটালি ব্রেক হয়ে যায় কখন, এই যে রেস্টোরেশন পিরিয়ডে এসে। দিস এজ ইজ অলসো কল্ড দ্য এজ অফ ড্রাইডেন। এবং রেস্টোরেশন এজ কি বলতেছে, বোর্ড ক্লিয়ার না? এই বোর্ড ক্লিয়ার নাকি একটু বলেন দেখি, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি? একটু কমেন্ট করেন তো, বোর্ড ক্লিয়ার নাকি? সবাই তো ক্লিয়ার লিখছেন। ভাই অধিকাংশ লোকের কাছে বোর্ড ক্লিয়ার লাগছে, ঠিক আছে, বোর্ড ক্লিয়ার এবং আমার সাউন্ডও ক্লিয়ার আসছে, অনেকেই কমেন্ট করছেন। সো যাদের যাদের দেখতে সমস্যা হচ্ছে তারা একটু ডিভাইসটা বা নেটওয়ার্ক যদি স্ট্রং হয় তাহলে হয়তো কোনো সমস্যা হবে না। দিস এজ ইজ অলসো কল্ড দ্য এজ অফ ড্রাইডেন, অর্থাৎ রেস্টোরেশন পিরিয়ডকে কিন্তু এজ অফ ড্রাইডেনও বলা হয়ে থাকে। দ্য রাইটার্স অফ দিস পিরিয়ড কালেক্টেড ম্যাটেরিয়ালস ফ্রম corruptions, laxity prevailing the society in the society during restoration regime। অর্থাৎ এই যে রেস্টোরেশন পিরিয়ড, এই পিরিয়ডে যে লিটারারি যে রাইটিংস গুলো বা যে ওয়ার্কস, সেগুলা কিন্তু বেসড অন কিসের উপরে, এই যে করাপশন অ্যান্ড ল্যাক্সিটি। অর্থাৎ যদি মোটা দাগে বলি যে সমাজের যত ত্রুটি বিচ্যুতি আছে সেটার উপর বেসড করে রেস্টোরেশন পিরিয়ডে যে রাইটিংস গুলা সেগুলা কিন্তু গড়ে উঠেছে। এবং কাদের কাদের এই যে ত্রুটি বিচ্যুতি, এটা কাদের, এটা কিন্তু আমি যদি বলি যে আপার ক্লাস বা হায়ার ক্লাস বা অ্যারিস্টোক্রেটিক, বা যদি বলি যে পশ সোসাইটি, ঠিক আছে, যেটাই বলি, অর্থাৎ এই যে সম্ভ্রান্ত যারা ওই সময়কার, তাদের এই যে আহ, দুর্নীতি বা হচ্ছে তাদের যত ত্রুটি বিচ্যুতি, ঠিক আছে, এই এই থিমের উপর বেস করেই কিন্তু যত রেস্টোরেশন রাইটিংস আছে ম্যাক্সিমাম কিন্তু এর উপর বেস করে লেখা। এবং এই রেস্টোরেশন এজের একটা বিখ্যাত জনরা হচ্ছে রেস্টোরেশন কমেডি বা কমেডি অফ ম্যানার্স।
তাহলে আমরা একটু চিফ ফিচার নিয়ে আলোচনা করি। The salient feature of this age are discussed below. প্রথমটা হচ্ছে the adaptation of heroic couplet. Heroic couplet. The important characteristic of restoration age is the adaptation of heroic couplet. আচ্ছা, কাপলেটটা কি? কাপলেট মূলত হচ্ছে কাপল থেকে কাপলেট, কাপল থেকে কাপলেট অর্থাৎ দুইটা লাইন, সাপোজ এই একটা লাইন, এই একটা লাইন, এই দুইটা লাইন মিলে একটা কাপলেট। এখন এই হিরোইক কাপলেট আবার কি থাকে? 5টা মিটার থাকে। কয়টা মিটার থাকে? 5টা। 1 2 3 4 5টা মিটার থাকে এবং প্রত্যেকটা মিটারে 2টা করে ওয়ার্ড থাকে, বা দেখা যাচ্ছে কোনো মিটারে একটা ওয়ার্ডও থাকতে পারে, কিন্তু ওই মাত্রা 2টা। ঠিক আছে, এই জাতীয় লাইনকে হচ্ছে হিরোইক কাপলেট বলে। হিরোইক কাপলেট রেফার্স টু 2 আয়াম্বিক পেন্টামিটার। এই যে বলা হয়েছে 2 আয়াম্বিক পেন্টামিটার লাইন্স। ঠিক আছে, অর্থাৎ দুইটা লাইন থাকবে যার কি 5টা মিটার থাকবে। 2 আয়াম্বিক পেন্টামিটার লাইন্স হুইচ রাইম টুগেদার অ্যাজ দ্য মোস্ট সুইটেবল ফর্ম অফ পোয়েট্রি। অর্থাৎ আমরা দেখি যে পোয়েট্রির ক্ষেত্রে যে মোস্ট ইউজড যে ফর্ম সেটা হচ্ছে হিরোইক কাপলেট। আর এই হিরোইক কাপলেটটা কিন্তু ওই সময় বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ঠিক আছে, ওই যুগে যে যারা রাইটার ছিলেন তারা কি হিরোইক কাপলেটে কি লেখা শুরু করেন। তারপরে আছে বেয়ারিং অফ রিয়েলিজম। বেয়ারিং অফ রিয়েলিজম, the bearing of realism is primary feature of the literature of Restoration age. The writers of this age presented a faithful picture of the contemporary society. They pinpoint the corruption, vices, laxities, insolence, intrigue of the members of the posh people. যেটা বলছিলাম যে রেস্টোরেশনের যত আলোচনা আছে, যদি আমরা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর দিকে দেখি, এর পরের লেকচারেই আমরা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড সম্পর্কে হয়তো পড়বো, কিন্তু এই যে রেস্টোরেশন এজের যে রাইটিংস গুলা, আমরা রেস্টোরেশন এজ নিয়ে এই কোর্সের মধ্যে যাই পড়বো, আমরা একটা জিনিস খুব বারবার যেটা পাবো সেটা হচ্ছে এই যে সমাজের যে ত্রুটি বিচ্যুতি কাদের? পশ পিপুল, অর্থাৎ অ্যারিস্টোক্রেটিক যে পিপুল ওই সমসাময়িক সময়ের, তাদের তাদের কি তাদের যে ল্যাক্সিটিস গুলো, ঠিক আছে, নেগেটিভ সাইড গুলো, সেইগুলাই কিন্তু বারবার উঠে আসবে রেস্টোরেশন এজের রাইটিংস এর মধ্যে। তাহলে আমরা দেখছি যে এই এজে রিয়েলিজম অর্থাৎ বাস্তববাদ, ঠিক আছে, অবাস্তব কিছু, পশ পিপল মানে হচ্ছে অ্যারিস্টোক্রেটিক পিপল। যেমন আমরা বলি পশ এরিয়া, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে পশ এরিয়া কি গুলশান, বনানী, এইগুলো পশ এরিয়া। ঠিক আছে, উত্তরা। তো পশ পিপল মানে হচ্ছে অ্যারিস্টোক্রেটিক পিপল, খুব সহজ কথায়। তাহলে দেখছি যে ওই সময় রাইটাররা রিয়েলিজম নিয়ে খুব বেশি কাজ করেছেন। তো রিয়েলিজমটা কি? রিয়েলিজম হচ্ছে যে সমাজে রোমান্টিক রাইটাররা আমরা যেমন দেখি যে তারা ইমাজিনেশন নিয়ে খুব বেশি কাজ করছেন। ঠিক আছে, তাদের রাইটিংস এর মধ্যে ইমাজিনেশন একটা বড় অংশ জুড়ে ছিল। তো আমরা দেখি যে রেস্টোরেশন পিরিয়ডের যে রাইটার আছেন বা ছিলেন, তারা কিন্তু ইমাজিনেশন বা অন্যান্য কিছু নিয়ে কাজ করেন। তাদের বেশিরভাগ কাজ ছিল রিয়েলিজম নিয়ে, অর্থাৎ যা দেখছেন, যা ঘটছে, এই যে বাস্তব চিত্র তুলে ধরা, এই যে রিয়েলিজমকে তুলে ধরা, সেটা হচ্ছে বেয়ারিং অফ রিয়েলিজম। আবার বলা হচ্ছে যে দ্য রাইটার্স অফ দিস এজ প্রেজেন্টেড আ ফেইথফুল পিকচার অফ দ্য কন্টেম্পোরারি সোসাইটি। অর্থাৎ সমসাময়িক রাইটার যারা ছিলেন তারা ওই কন্টেম্পোরারি সোসাইটির কি করতেন? পিকচারটা আমাদের সামনে তুলে ধরেছেন। এবং কি বলা হয়েছে? ফেইথফুল পিকচার। ফেইথফুল পিকচার বলা হচ্ছে, তার মানে ফেইথফুল পিকচার কেন বলা হচ্ছে? এজন্যই বলা হচ্ছে যে বাস্তব চিত্রটাই তারা তুলে ধরতো। ঠিক আছে, কোনো মানে ভাবনা চিন্তা থেকে বা আবেগ থেকে, অনুভূতি থেকে এরকম বিষয় না, তারা সমাজে
যে জিনিসটা বিদ্যমান দেখতো সেই জিনিসটাই কিন্তু মানে খারাপ নেগেটিভ যে জিনিসটা দেখতো সেটাই কিন্তু তারা একদম কি বলে ডিরেক্টলি সেটাই লিখে দিত, ঠিক আছে। তাদের রাইটিংসে এইগুলোই প্রাধান্য পেত, সেজন্য বলা হয়েছে ফেইথফুল পিকচার। দে পিন পয়েন্টেড, অর্থাৎ তারা কি তুলে ধরতেন বা উল্লেখ করতেন কি দা করাপশনস, ভাইসেস, ল্যাক্সিটিস, ইনসোলেন্স, ইন্ট্রিগ, অর্থাৎ সমাজে যে দুর্নীতি, তারপরে নীতিহীনতা, ষড়যন্ত্র যা আছে কাদের, অ্যারিস্টোক্রেটিক পিপলদের বা পশ পিপলদের, ঠিক আছে, এইগুলো তারা তুলে ধরতেন। উইলিয়াম কনগ্রিভস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এবং একটা মাস্টারপিসের কথা উল্লেখ না করলেই না, সেটা আমাদের সবাই যেহেতু ইংলিশ লিটারেচার থেকে পড়ে আসছি, আমাদের অনার্স মাস্টার্স এর সিলেবাসের ভিতরে হয়তো অন্তর্ভুক্ত ছিল ম্যাক্সিমামেরই। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কনগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড faithfully portrays the picture of contemporary fashionable society during the restoration period। বলা হচ্ছে উইলিয়াম কনগ্রিভের যে মাস্টারপিস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা কমেডি অফ ম্যানার। ফেইথফুলি পোর্ট্রেস দ্য পিকচার অফ কন্টেম্পোরারি ফ্যাশনেবল সোসাইটি, অর্থাৎ ওই ফ্যাশনেবল সোসাইটির, তিনি যে সোসাইটিতে বাস করতেন ওই ফ্যাশনেবল সোসাইটির কি ফেইথফুল একটা পোর্ট্রে আমাদের সামনে তুলে ধরে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আনএরিংনেস অ্যান্ড ডেলিকেসি ইন স্টাইল। এই সময়ে যে রাইটাররা লিখেছেন তাদের লিখনির মধ্যে কিন্তু মানে অবাস্তব কিছু তো ছিলই না, মানে অনেক কিছু দিয়ে আমরা যেমন পরীক্ষার হলে প্রশ্ন কমন না পড়লে যা তা দিয়ে খাতা ভরি, বিষয়টা এরকম ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম ছিল না। তারা যা লিখেছে একদম যথার্থ লিখে গেছে, মানে সামারি টাইপের। খুব বেশি তারা কি মানে কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে লেখেননি, ডিরেক্টনেস যেটাকে বলে ডিরেক্টনেস তারা দেখিয়েছেন, ঠিক আছে। আনএরিংনেস অর্থাৎ যথাযথতা বা সঠিক যেটা সেটাই তারা লিখেছেন। অ্যান্ড ডেলিকেসি ইন স্টাইল, the restoration writers tried to present their writings in the most proper way. They put emphasis on simplicity and directness। তারা যে বিষয়টার উপরে সব থেকে বেশি মনোযোগ দিত বা গুরুত্ব আরোপ করতো সেটা ছিল হচ্ছে সিম্পলিসিটি অ্যান্ড ডিরেক্টনেস অফ এক্সপ্রেশন। They discard any sort of exaggeration and extravagance in their writings। ডিসকার্ডেড, তাহলে তারা ডিসকার্ডেড মানে কি? ডিসকার্ডেড মানে হচ্ছে আপনার পরিত্যাগ করা বা ত্যাগ করা, যেটাই বলি। এক্সাজারেশন এন্ড এক্সট্রাভাগেন্স অর্থাৎ অতি বাহুল্য জিনিস বা অতিরঞ্জিত কোনো জিনিস কি তারা কি তাদের রাইটিংসে তুলে ধরেনি, ঠিক আছে। এখন তার সমাজে যদি কোনো অতিরঞ্জিত কিছু থেকে থাকে সেটা তারা দেখিয়েছেন, কিন্তু তারা রাইটিংস এর মাধ্যমে অতিরিক্ত কিছু কল্পনা প্রসূত কিছু লিখে দেখায়নি, ঠিক আছে। দে ইউজড ক্লিয়ার কাট শর্ট অ্যান্ড পলিশড সেন্টেন্স, এবং তাদের লিখনির মধ্যে কি ছিল ক্লিয়ার কাট মানে স্ট্রেট ফরওয়ার্ড যেটা আমরা বলি, শর্ট একটু আগেই বলছিলাম যে সামারি টাইপ রাইটিং, খুব বেশি ঘুরিয়ে পেঁচিয়ে না বলা, খুব বেশি কি বলে অলংকার ইউজ না করা, এই বিষয়গুলো তাদের রাইটিংস এর মধ্যে ছিল। তারপরে আসছে ইমপ্রুভমেন্ট অফ ড্রামা। After the restoration, King Charles reopened theaters that were closed during Puritan age। Puritan age, এই যে কমনওয়েলথ পিরিয়ডের কিছু আগে, পিউরিটান এজের কিন্তু এরকম উল্লেখ পাওয়া যায় না, ঠিক আছে। কমনওয়েলথ, ক্যারোলিন, এই যে এজ এর মাঝখানে কিছু একটা সময় পিউরিটান এজ ছিল, ঠিক আছে। এই পিউরিটান এজে আমরা দেখি যখন রেনেসান্স চলছিল, রেনেসান্সের মধ্যে এলিজাবেথান পিরিয়ডে আমরা দেখি যে এলিজাবেথান পিরিয়ডে কিন্তু থিয়েটারের যথেষ্ট কি উন্নয়ন সাধন হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে থিয়েটার কি হয়ে যায়, বন্ধ করে দেয়া হয়। কিন্তু কিং চার্লসের রেস্টোরেশনের পর আবার কিন্তু সেই থিয়েটার গুলো ওপেন করা হয়, যেগুলো কি পিউরিটান এজে এ,                            বন্ধ ছিল। দ্য মোস্ট পপুলার ফর্ম,
of drama during this period was a comedy of manners. অর্থাৎ এই যে রেস্টোরেশন পিরিয়ড, এই রেস্টোরেশন পিরিয়ডের সব থেকে ফেমাস যে জনরাটা ছিল সেটা হচ্ছে কি, কমেডি অফ ম্যানার্স। মোটা দাগে বললে আমরা রেস্টোরেশন কমেডি বলতে পারি, কিন্তু স্পেসিফিকলি কমেডি অফ ম্যানার্স। দিস টাইপ অফ ড্রামা portrayed the life of the upper class people of the society. The rise of heroic tragedy dealing with the themes of epic magnitude is another feature of restoration drama. অর্থাৎ দুইটা জিনিস কিন্তু আমরা ক্লিয়ারলি দেখছি, সেটা হচ্ছে যে রেস্টোরেশন এজ এ কমেডি অফ ম্যানার্স ছিল একটা ফেমাস জনরা। পরবর্তীতে আবার দেখছি কি, হিরোইক ট্র্যাজেডি, হিরোইক ট্র্যাজেডি ডিলিং উইথ দ্য থিমস অফ এপিক ম্যাগনিটিউড, অর্থাৎ হিরোইক ট্র্যাজেডির উত্থান, তাই তো। তো হিরোইক ট্র্যাজেডি কি? হিরোইক ট্র্যাজেডি এমন এক ধরনের ট্র্যাজেডি যেখানে হিরোই সর্বসর্বা। ট্র্যাজেডিতে হিরোর ফল থাকে ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই ট্র্যাজেডি গুলো এমন ধরনের যেগুলো এপিক ম্যাগনিটিউডে লেখা হয়, অর্থাৎ যার ভাব আমরা কি দেখি, এপিক লেখা হয় একটু গ্র্যান্ড স্টাইলে, তার ক্যারেক্টারাইজেশন, তারপরে তার থিম খুব হাই থাকে। তো এইরকম যে সিমিলারিটি, এইগুলো মেনটেন করে হিরোইক ট্র্যাজেডি লেখা হতো। এবং হিরোইক ট্র্যাজেডিতে যে হিরো, তার মানে প্রাধান্য থাকতো। যদি হিরো নেগেটিভ ক্যারেক্টারেরও হতেন, যদি হিরোর কোনো ভুল ত্রুটিও থাকতো, কিন্তু সেগুলোকে কি এড়িয়ে যাওয়া হতো। তারপরে দেখছি এমার্জেন্স অফ আর্গুমেন্টেটিভ এসে। এমার্জেন্স অফ আর্গুমেন্টেটিভ এসে অর্থাৎ ড্রামা যেমন একদিকে উন্নয়ন সাধন হয় ড্রামার ক্ষেত্রে, তেমনি কি আর্গুমেন্টেটিভ এসেরও কি উত্থান ঘটে। ডিউরিং দ্য রেস্টোরেশন পিরিয়ড দেয়ার ওয়াজ আ রাইজ অফ ন্যারেটিভ অ্যান্ড আর্গুমেন্টেটিভ প্রোজ। ড্রাইডেন ওয়াজ দ্য চিফ লিডার অফ প্রোজ ডিউরিং দিস টাইম। তাহলে আমরা দেখছি যে প্রোজের বা এসের যে উত্থান, এর মধ্যে কিন্তু ড্রাইডেন, এই এজের মধ্যে ড্রাইডেনের ভূমিকা সব থেকে বেশি। এবং এই কারণেই এই যে রেস্টোরেশন পিরিয়ড, এই রেস্টোরেশন পিরিয়ডকে কিন্তু এজ অফ ড্রাইডেন বলা হয়। ইন হিজ এসে অফ ড্রামাটিক পোয়েজি, খুব বিখ্যাত একটা কি এসে, ড্রাইডেন প্রেজেন্টেড আ নিউ মডেল অফ প্রোজ। অ্যাপার্ট ফ্রম ড্রাইডেন, চার্লস ল্যাম, উইলিয়াম হ্যাজলিট, রাস্কিন, জন বানিয়ান, স্যার উইলিয়াম টেম্পল and Thomas Carlyle contributed much to the development of prose during this time. পরবর্তীতে দেখা যায় কি, যে মুখ্য ভূমিকা পালন করেন জন ড্রাইডেন, কিন্তু তার সাথে সাথে ল্যাম, হ্যাজলিট, রাস্কিন, জন বানিয়ান, স্যার উইলিয়াম টেম্পল, এরাও কিন্তু এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে প্রোজের যে উত্থান, এই উত্থানে কি ভূমিকা রাখেন। পাবলিকেশন অফ ফিলোসফিক্যাল রাইটিং, পাবলিকেশন অফ ফিলোসফিক্যাল রাইটিং। ড্রামার উন্নতির পর পর আবার কি দেখা যায়, যে ফিলোসফিক্যাল যে রাইটিংস গুলা, সেই রাইটিংস গুলাও কিন্তু কি হয়, আস্তে আস্তে প্রকাশিত হতে থাকে। কারণ একটা বিষয়, যে একটা এজে যদি শুধু ড্রামার প্রাধান্য থাকে বা শুধু পোয়েট্রির প্রাধান্য থাকে, তাহলে কিন্তু তাকে মানে কি বলে, বেস্ট বলাটা মানে খুব বেশি স্বাচ্ছন্দ্যে বলা যাবে না যে হচ্ছে এই এজটা হচ্ছে বেস্ট। বাট এই যে যদি সব ক্ষেত্রেই ড্রামা, পোয়েট্রি, তারপর হচ্ছে নন ফিকশন, সবখানেই যদি উন্নতির ছাপ থাকে, তখনই কিন্তু বলা যাবে যে এই এজটা ইংরেজি সাহিত্যের মধ্যে অন্যতম একটা এজ। এই যে মাত্র 40 বছরের ব্যাপ্তিকাল, এই 40 বছর ব্যাপ্তিকালের মধ্যেও কিন্তু এই এজে যথেষ্ট সাহিত্যের ক্ষেত্রে যথেষ্ট কি উন্নয়ন সাধিত হয়েছে। ডিউরিং রেস্টোরেশন পিরিয়ড, এ নাম্বার অফ ফিলোসফিক্যাল অ্যান্ড political pieces of writing were
published. The adoption of neoclassicism and empirical science helped to publish philosophical writing during this time. John Locke wrote many philosophical works, two treatises of government. দেন বলতে বোঝানো হচ্ছে তৎকালীন সময়, অর্থাৎ কন্টেম্পোরারি টাইমকে বোঝানো হচ্ছে। রেস্টোরেশন পিরিয়ডে কিন্তু এই যে ফিলোসফিক্যাল এবং পলিটিক্যাল যে পিসেস গুলো আছে, পিসেস বলতে বোঝানো হচ্ছে যে লিটারি রাইটিংস গুলো আছে, সেইগুলোর কিন্তু যথেষ্ট উন্নয়ন সাধিত হয়। এবং এর কারণ হিসেবে আমরা চার্লস দ্য সেকেন্ড কেও কিন্তু কি করতে পারি, প্রায়োরিটি দিতে পারি। তার যে অবদান, এটা কিন্তু অস্বীকার করার মতো না। দেখা যাচ্ছে যে কি বলে, পিউরিটান এজের সময় অলিভার ক্রমওয়েল, ঠিক আছে, স্বৈর শাসনতন্ত্রে কিন্তু সবকিছু অফ ছিল। আমরা দেখি যেসব দেশে স্বৈর শাসন কায়েম আছে, এইসব দেশে কিন্তু মানে যে ফ্রি থিঙ্কিং বা স্বাধীনভাবে কিছু বলা, বাক স্বাধীনতা বা আমার রাইটিংস এর মাধ্যমে যে কিছু প্রকাশ করব, এরকম কিন্তু সুযোগ থাকে না। কিন্তু আমরা দেখি যে ইংরেজি সাহিত্যে সব থেকে যদি বেশি উন্নয়ন সাধিত হয় সেটা হচ্ছে এলিজাবেথান এজে। কারণ রানী এলিজাবেথ কি ছিলেন, একজন ভালো পৃষ্ঠপোষক ছিলেন সাহিত্যের। কারণ ওই সময়ে যে সাহিত্যগুলো রচিত হতো সবগুলোই কিন্তু, সরি, সাহিত্য বলতে যে ড্রামাগুলো রচিত হতো এবং মঞ্চায়িত হতো সবগুলোই কিন্তু রানী এলিজাবেথের সামনেই মঞ্চায়িত হতো। তো আমরা পরবর্তীতে এসে দেখছি যে চার্লস দ্য সেকেন্ডও কিন্তু ভালো একজন পৃষ্ঠপোষক ছিলেন। এবং এই কারণেই এই যে পলিটিক্যাল যে পিসেস গুলা, ফিলোসফিক্যাল রাইটিংস এর সাথে সাথে পলিটিক্যাল যে পিসেস গুলা, ঠিক আছে, এইগুলাও পাবলিশ হতে শুরু করে। এবং জন লক রোট ম্যানি ফিলোসফিক্যাল ওয়ার্কস লাইক টু ট্রিটিস অফ গভর্নমেন্ট। এই সময় একটা বিখ্যাত মাস্টারপিস হচ্ছে টু ট্রিটিস অফ গভর্নমেন্ট। তারপরে আমরা দেখি ফ্রিডম অফ উইমেন। আচ্ছা, restoration period witnessed the freedom of women. They got their identity and individuality. They started freedom of life, which was imposed during Puritan dogmatism. As the theatre reopened during the restoration period, women got chance to perform on the stage. যেটা বলা হচ্ছে যে রেস্টোরেশন পিরিয়ডে কিন্তু যে মহিলা সম্প্রদায় যারা আছেন, যারা ফিমেল আছেন, তাদের কিন্তু কি যথেষ্ট স্বাধীনতা ছিল, যেটা ছিল না কোথায়, এই যে পিউরিটান এজে। কেন ছিল না? ওই যে বললাম যে স্বৈর শাসন, পিউরিটান ডগম্যাটিজম, ঠিক আছে, পিউরিটান ডগম্যাটিজম। ডগম্যাটিজম কি? ডগম্যাটিজম হচ্ছে যে কোনো ধরনের মতবাদ বা কুসংস্কার বা ধর্মীয় যে কুসংস্কার গুলো আছে সেগুলোকেই হচ্ছে ডগম্যাটিজম বলা হয়, ঠিক আছে। তো যেহেতু তারা স্বাধীনতা পায়, তারা স্বাধীনভাবে সমাজে চলাফেরার একটা সুযোগ পায়, এই ক্ষেত্রে তাদের কি একটা আইডেন্টিটি এবং ইন্ডিভিজুয়ালিটি জন্ম নেয়। দে স্টার্টেড ফ্রিডম অফ লাইফ হুইচ ওয়াজ ইম্পোজড ডিউরিং পিউরিটান ডগম্যাটিজম। এবং যে স্বাধীনতা তারা অর্জন করে, এটা কিন্তু এই যে পিউরিটান এজে কি ছিল, পিউরিটান এজে কিন্তু শ্বাসরোধ করা হয়েছিল এক প্রকার। পরবর্তীতে আমরা দেখি যে এই যে রেস্টোরেশন এজে আপনার চার্লস দ্য সেকেন্ডের সিংহাসনে যে সাকসেশন, এই সাকসেশনের পর কিন্তু থিয়েটার আস্তে আস্তে ওপেন করা হয়। তো যেহেতু থিয়েটার ওপেন করা হয়, তখন কিন্তু কি মহিলারা আপনার যে স্টেজ পারফর্ম গুলো হতো বা যে প্লে গুলো মঞ্চায়িত করা হতো, তাহলে আমরা দেখছি যে যে নাটকগুলো মঞ্চায়িত হতো ওই নাটকে কিন্তু আপনাদের এই যে যে মহিলা সম্প্রদায় যারা দেখছেন তাদেরকে কিন্তু মানে অভিনয়ের সুযোগ দেয়া হতো। একটা বিষয়, রেনেসান্স পিরিয়ড কিন্তু মানে স্পেশালি বলতে গেলে এলিজাবেথান পিরিয়ডে কিন্তু আপনার ড্রামার ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছিল। কিন্তু যে বিষয়টা, ওই সময় কিন্তু শুধু মেল অ্যাক্টর ছিলেন, ফিমেল কোনো অ্যাক্টর ছিলেন না। মেল অ্যাক্টররাই ফিমেল অ্যাক্টরের ভূমিকা পালন করতেন। কিন্তু এই সময়ে এসে চার্লস দ্য সেকেন্ড
এর পিরিয়ডে অর্থাৎ রেজিস্ট্রেশন পিরিয়ডে এসে দেখা যায় যে মহিলারাও নির্বিঘ্নে, আচ্ছা যাদের দেখতে সমস্যা হচ্ছে তাদের কিন্তু এটা নিজস্ব মানে পার্সোনাল প্রবলেম, হয়তো অনেকের হয় যে নেটওয়ার্ক প্রবলেম থাকে, ঠিক আছে। সো এগুলা একটু মানে আপনারা নিজ দায়িত্বে একটু চেক করে নিন, ঠিক আছে। দরকার হয় হচ্ছে আহ ফাঁকা জায়গায় যেন, অনেক সময় ঘরের মধ্যে নেট পায় না, যাদের ছাদ আছে একটু ছাদে যাইতে পারেন, এখন তার রোদ নাই, বা একটু ঘরের বাইরে যে দেখতে পারেন, হয়তো নেট প্রবলেম হচ্ছে আপনাদের। তাছাড়া বোর্ড তো ক্লিয়ার দেখা যাচ্ছে, আমার সামনেও তো একটা স্ক্রিন আছে, কিন্তু বোর্ড তো ক্লিয়ার দেখতে পাচ্ছে, সবাই ক্লিয়ার দেখতেই পাচ্ছে। যদি সবাই ক্লিয়ার না দেখতে পেতো, না শুনতে পেতো, সবাই কিন্তু কমেন্ট করতেন, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম যে এই রেজিস্ট্রেশন পিরিয়ডে এসে কিন্তু মহিলাদের স্বাধীনতা, মহিলাদের, হ্যাঁ, মহিলাদের স্বাধীনতা দেয়া হয়, ঠিক আছে। যে অভিনয়ের স্বাধীনতা দেয়া হয়, যে আপনারা কি মঞ্চে অভিনয় করতে পারবেন। তারপরে কি আছে, কনক্লুশন। The restoration period set a breakthrough from its past predecessors. Both subject and style got a new spirit. People bathed in a different attitude, aim, and aims life. In fact, it is said that the literature of this period comes from the head, not from heart. আচ্ছা, খুব একটা ইম্পর্টেন্ট একটা কথা, যে এই এজের যে সাহিত্যগুলো, ঠিক আছে, যে লেখনীগুলো, সেইগুলো কি মস্তিষ্ক দ্বারা লেখা হতো, হৃদয় থেকে না, ঠিক আছে। হৃদয় থেকে লেখা হতো কোন সময়ে? হৃদয় থেকে লেখা হতো, কেউ কি বলতে পারবেন যে হৃদয় দিয়ে লেখা হতো কোন এজে? এই এজে তো বলতেছে যে হেড দিয়ে লেখা হয়, অর্থাৎ মস্তিষ্ক থেকে। মস্তিষ্ক থেকে রিয়েলিজম, অর্থাৎ রিয়েলিজম বা যুক্তি চিন্তার মাধ্যমে। কেউ কি বলতে পারবেন? রোমান্টিক এজ, রোমান্টিক এজ। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন রোমান্টিক এজ, জি ধন্যবাদ, আপনারা তো অনেক কিছু জানেন। রোমান্টিক এজে কিন্তু হার্ট থেকে লেখা হতো, অর্থাৎ ইমাজিনেশন। রোমান্টিক এজের রাইটিংস গুলো পুরোটাই ইমাজিনেশন, যা মন চেয়েছে লিখেছি, ঠিক আছে। আচ্ছা, ক্লাসের শুরু থেকে হাত হ্যান্ড রেজ করে আছে, কি বলতে চাই একটু দেখেন তো। কি নাম ধরে ডাকবো? স্যামসাং ভাই বা বোন? স্যামসাং, আপনি অনেক আগে থেকে হাত তুলে আছেন, বলেন কি বলবেন। অন করে আচ্ছা, আলমগীর আলমগীর বলুন কি বলতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কম কেন? আমি দীর্ঘ কয়েকদিন পর আমাদের ক্লাস হচ্ছে, তাই না? এই মাঝখানে কয়েকদিন ক্লাস না হওয়াতে মনে হচ্ছিল যে মনে হয় আর চাকরিটা হবে না। আবার ক্লাস যখন ফিরে আসলাম তখন মনে হচ্ছে চাকরি হবে। ক্লাসগুলো যদি দ্রুত শেষ করা যায় খুব ভালো হতো আর কি। ক্লাস খুব সুন্দর লাগছে। এই মাসেই শেষ হয়ে যাবে, ক্লাস করতে করতে হাঁপিয়ে উঠবেন, এতটুকু বলতে পারি। যেহেতু ক্লাসগুলো এক্সামের, দেখলে, ক্লাসগুলো এক্সামের যতক্ষণ করি ততক্ষণ মনে হয় যে কিছু একটা হবে, ক্লাস না করলে মনে হয় যে আর মনে হলো না। এটাই তো সমস্যা। ক্লাস তো এই মাসে শেষ হয়ে যাবে, তাহলে পরের মাসের 12-13 দিন কি করবেন? মোটিভেশন কই পাবেন তখন? না, তখন তখন রিভিশন করব। ও, তখন রিভিশন করবেন। তো এখনো যে 2টা ক্লাস হয়েছে খুব ভালো করে রিভিশন করতেন। না, করছি এগুলো, পিডিএফ গুলো বাই করে নিয়ে আসে, পড়ছি সবগুলা, 6টা ক্লিয়ার করছি। একটু উপরের কমেন্টটা দেখি, নামটা, হ্যাঁ ওইটা, হ্যাঁ এটা।
ঠিক আছে স্যার, চালান, ক্লাস চালান। আচ্ছা ঠিক আছে। আমিনা আক্তার, ঠিক আছে, লিখেছেন যে ইন্ট্রোডাকশন লিখবো না। হ্যাঁ, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন, মানে এই কনটেক্সট টুকু লিখবেন, ঠিক আছে, এর আন্ডারে যা আছে সেটা লিখবেন, বাট ইন্ট্রোডাকশন কথাটুকু আর কনক্লুশন কথাটুকু লিখবেন না। স্যার আগের কোশ্চেনটাকে কোনো পরীক্ষায় পড়ছিল এনটিআরসি? কোনটা? আগেরটা রেস্টোরেশন এজ? না, আগেরটা কোনো পরীক্ষায় পড়েনি, জি। ঠিক আছে, আগেরটা কোনো পরীক্ষায় পড়েনি, তবে কখনো পড়েনি বলে যে আসবে না বিষয়টা এরকম না, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, ইন্ট্রোডাকশন এবং রেস্টোরেশন, সরি, কনক্লুশন, এই দুইটা ওয়ার্ড আপনারা এক্সাম হলে বা এক্সামের খাতায় উল্লেখ করবেন না। আমিও যখন আপনাদের এক্সাম নিব তখনও কিন্তু এইটা লিখবেন না, ঠিক আছে। অন্যান্য যতগুলো পয়েন্ট আছে ওইগুলা লিখবেন, কিন্তু ইন্ট্রোডাকশন আর কনক্লুশন এগুলা উল্লেখ করবেন না, ঠিক আছে। আর আপনাদের জন্য চেষ্টা করি, আমি বলেছি যে 39টা প্রশ্ন আপনাদের পড়াবো দুইটা সেগমেন্ট থেকে, 39টাই পড়াবো, বাট দিন শেষে দেখবেন যে আপনাদের 50টা প্রশ্নের কাছাকাছি প্রশ্ন পড়া হয়ে গেছে। পড়বেন 39টাই, কিন্তু দেখবেন যে 50টা প্রশ্নের কাছাকাছি পড়া হয়ে গেছে। যেমন প্রথম লেকচারে কিন্তু 3টা প্রশ্ন পড়িয়েছি, কিন্তু পড়ানো হয়েছে কিন্তু বেশি। দ্বিতীয় লেকচারেও তাই। এইখানে দেখেন, রেস্টোরেশন কমেডি বা কমেডি অফ ম্যানার্স, ঠিক আছে, ঘুরিয়ে পেঁচিয়ে কিভাবে লিখবেন সেই সিস্টেম দাঁড় করিয়ে তারপরে আপনাদের সামনে এনেছি, ঠিক আছে। জাস্ট শিটগুলা পাবেন, ফটোকপি করে নিবেন, পিডিএফ ডাউনলোড করে ফটোকপি করে নিয়ে শুরু করে দিবেন পড়া, ঠিক আছে, ডানে বাই না তাকিয়ে। আচ্ছা, আর একজনের প্রশ্ন নেই, আদিত্য আরিফিন ইকরা প্রথমে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার, যে আমাদের স্যার যে শর্ট নোট স্যার এগুলা কি স্যার এখন পড়বো নাকি স্যার আপনি দেওয়ার পর দিলে মানে তারপরে পড়বো? আমি এগুলা সব তৈরি করে দিব, ঠিক আছে, আমি সব তৈরি করে দিব, আপনাদের কিছু এক্সট্রা তৈরি করা লাগবে না। আপনারা যদি মনে করেন যে আমরা এক্সট্রা করে তৈরি করে নিব, সেটা নিতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু হিস্ট্রি পার্টের যে অংশ, ইন্ডিভিজুয়াল অথর পার্টের যে অংশ, তারপরে লিটারেরি টার্মসের যে অংশ, ফিগার অফ স্পিচের যে অংশ, সবগুলাই আমি তাহলে স্যার আপনাদের, এখন কি শুধু আমরা এই কোশ্চেন হ্যাঁ গুলি মানে এখন এগুলোই এখন পড়ার এই দরকার কোশ্চেন নেই গুলাই নাকি? এখন এই কোশ্চেন গুলাই পড়েন, কারণ দিনে 2টা 3টা করে প্রশ্ন আপনাদের শেষ করতে হবে, ঠিক আছে। যেহেতু 39টা প্রশ্ন আপনারা পড়বেন, তো দিনে 2টা করে প্রশ্ন আপনাদের পড়তেই হবে। এই যে আজকে 3টা প্রশ্ন হবে, যদি রুটিন পান হয়তো দেখবেন যে কালকে 3টা প্রশ্ন, আবার জি স্যার। তারপরে 3টা প্রশ্ন, এরকম, ঠিক আছে। মোট 13টা, প্রথম 13টা লেকচারের মাধ্যমে আপনারা জি। 39টা প্রশ্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আপাতত এগুলো পড়তে থাকুন। লাইভ ক্লাসের সময় পিডিএফ প্রিন্ট করা হাতে থাকলে বুঝতে ও দেখাতে সুবিধা হতো। লাইভ আচ্ছা স্যার, ক্লাসের সময় ওই থ্যাংক ইউ। পিডিএফ থাকলে সুবিধা হতো না, লাইভ ক্লাসের সময় পিডিএফ থাকলে কেউ লাইভ ক্লাস করতেন না, প্রথম কথা। এখন পিডিএফ কেন দিই না, পিডিএফ তো আগে তৈরি করাই থাকে, তৈরি করা না থাকলে এখানে কি করে আসলো, তাহলে আপনাদের দিতে সমস্যা কি? সমস্যা হচ্ছে এইটাই যে পিডিএফ আপনারা যারা পাবেন তারা ক্লাস করবেন না। এখন কথা যে স্যার টাকা দিয়ে ভর্তি হয়েছি, ক্লাস করলেই কি না করলেই কি? হ্যাঁ, যদি আমরা প্রাতিষ্ঠানিক ভাবে চিন্তা করি যে ক্লাস করলেই কি না করলেই কি, ঠিক আছে, মানে লাভের দিক দিয়ে চিন্তা করি, তাহলে কোনো সমস্যা নেই, আপনার ক্লাস করলেই কি না করলেই কি, আমাদের টাকা দিয়ে আমরা জুম কম কিনবো, পার্টিসিপেন্ট কম হবে, কোনো সমস্যা নেই, আমাদের টাকা বেঁচে যেত। কিন্তু আমাদের উদ্দেশ্য এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা কি করে ভালো করবেন। পিডিএফ পাইলে আপনি ক্লাস করবেন না, একা একা পড়বেন, ঠিক আছে। আপনার মতো অনেকেই আছে একা একা পড়বে, ক্লাসের ধারে কাছেও কিন্তু যাবে না। কিন্তু এই যে আমি দেখা যাচ্ছে যে যা বলছি বুঝিয়ে দিচ্ছি লাইন, প্রত্যেকটা লাইন, এতে কিছু হলেও, আমি ধরলাম যে 1% হইলেও আপনার বেশি উপকার হবে, ঠিক আছে। তো এই কারণেই পিডিএফটা দিই না, পিডিএফটা ক্লাসে পরপরই দেওয়ার চেষ্টা করি। আমি মূলত পিডিএফটা ক্লাসে পরপরই দিয়ে দিই যদি আমার কাছে থাকে। আর সার্ভিসের হাতে থাকলে একটু দেরি হয়, কারণ সার্ভিস তো অনেক ক্লাস নিয়ে ব্যস্ত থাকেন সার্ভিসে যারা আছেন। তো আমি পরপরই কিন্তু পিডিএফটা দিয়ে দিই, আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু পিডিএফটা দিয়ে দিই। তো সেই সময়ও কিন্তু আপনারা নিয়ে
যদি প্রিন্ট করে পড়তে থাকেন এমন খুব বেশি দেরি হবে না, রেকর্ডেড ক্লাসটা আসতে একটু দেরি হয়, কিন্তু আপনারা কিন্তু কি বলে পিডিএফটা কিন্তু দ্রুতই পেয়ে যান। আপাতত যে 2টা পিডিএফ দিয়েছি দ্রুতই দিয়েছি। আলমগীর ভাই লিখেছেন ক্লাস করার মজা থাকবে না। থাকবে না বলতে হচ্ছে আপনারা ক্লাসে কেউ জয়েন করবেন না, ঠিক আছে? আপনারা ক্লাসে কেউ জয়েন করবেন না, এতে মানে ইনডিরেক্টলি ক্ষতি কিন্তু আপনাদেরই। না 100 জন ক্লাস করে, 100+ ক্লাস করে, ঠিক আছে, অনেকে আছেন যে চাকরি করেন, ঠিক আছে, অনেকে আছেন চাকরি করেন, তারা কিন্তু ক্লাস করতে পারেন না। এমন না যে অনেকে ইচ্ছা করে, ঠিক আছে, কিছু পার্সেন্ট আছে যারা ইচ্ছা করে করেন না, তারা যদি রাত 9টায় ক্লাস দেয়া হয় তারা তখনও করবেন না। আবার অনেকে আছেন যে টিউশন করেন দিনের বেলা, ঠিক আছে, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত টিউশন করেন, তো তাদেরও টিউশন অফ করে ক্লাস করা সম্ভব হয় না, কারণ আমাদের সবারই তো ব্যাকগ্রাউন্ড মোটামুটি খারাপই বলা চলে আর্থিক ভাবে, ঠিক আছে। সো এই যে পার্টিসিপেন্ট যারা দেখছেন এরা রিয়েল পার্টিসিপেন্ট, ঠিক আছে, কিন্তু অনেকে যে ইচ্ছা করে করছে না বিষয়টা এরকম না। কেউ হয়তো পেটের দায়ে করে না, কেউ চাকরি করে, কেউ টিউশন করে, কিছু পার্সেন্টেজ আছে যাদের আপনি যখন ক্লাস দেন কখনোই করবেন। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নটা কন্টিনিউ করি। আমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অন দা স্যালিয়েন্ট ফিচার অফ রেস্টোরেশন কমেডি। ও আর একটা বিষয় বলতে চাই, যারা নতুন আছেন, ঠিক আছে, 2 নম্বর ক্লাসের যারা লাইভ করতে পেরেছেন তাদের উদ্দেশ্যে না, যারা লাইভ করতে পারেননি 2 নম্বর ক্লাসটা, এমন কেউ যদি থেকে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে লেকচার 3-এর ক্লাস, বাট 1 নম্বর লেকচারটা 2বার হয়েছে, আর তার আগে আরো 2টা ইন্ট্রোডাক্টরি ক্লাস আছে। আপনারা যারা ওই ক্লাসগুলো করেননি, ইন্ট্রোডাক্টরি ক্লাস দুটো মেনলি করেই তারপরে এই ক্লাসগুলোতে জয়েন করবেন, ঠিক আছে, কারণ ওই ক্লাসগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওই ক্লাসগুলো করলে অনেক উত্তর যেগুলো আপনি জানেন না, আপনার মনের ভিতর প্রশ্ন আছে, এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানেও আমরা কি ফিচার দেখছি, তখন রেজিস্ট্রেশনের ফিচার, আর এখন হচ্ছে রেজিস্ট্রেশন কমেডি বা কমেডি অফ ম্যানার্স এর ফিচার। রেজিস্ট্রেশন কমেডি বা কমেডি অফ ম্যানার্স এর ফিচার। এখন প্রশ্ন হচ্ছে রেজিস্ট্রেশন কমেডি আর কমেডি অফ ম্যানার্স কি এক? তো যদি ডিরেক্টলি বলা যায় যে রেজিস্ট্রেশন কমেডি আর কমেডি অফ ম্যানার্স অনেক ক্ষেত্রেই এক, কিন্তু মূলত এক না, মানে অনেক সিমিলারিটিস আছে কিন্তু মূলত এক না, একটু ভিন্নতা আছে। এখন আমরা ভিন্নতা অভিন্নতা নিয়ে এত ঘাটাঘাটি করব না, আমরা জাস্ট মুখস্থ করে বুঝে চলে যাব, ঠিক আছে, কারণ প্রশ্নে কিন্তু আমাদের জিজ্ঞেস করবে না যে এটা বুঝাই দাও, প্রশ্ন কিন্তু আমাদের দেখবে খাতার প্রেজেন্টেশন কেমন, ঠিক আছে। সো সময় অল্প, আমরা মাথায় খাতায় 2 জায়গায় কি আমাদের আইডিয়া ফুলফিল থাকবে। তারপর অর দিয়ে প্রশ্ন আছে রেজিস্ট্রেশন কমেডি মেনলি ডিলস উইথ ম্যান উইমেন রিলেশনশিপ ইন পার্টিকুলার সেকশন অফ সোসাইটি ডিসকাস। এটা কিন্তু 2005 সালের যে পরীক্ষা হয়েছিল, রিটেন পরীক্ষা, দেখি কমেন্টটা দেখি। মদিনা আক্তার লিখেছেন যে কোনো মূল্যে আমাদের শেষ করতে হবে। আচ্ছা, শেষ করতে হবে বলেই তো ক্লাস নিচ্ছি, নাহলে তো পিডিএফই ধরিয়ে দিতাম, ঠিক আছে। আর আপনাদের আটকানো, কোনোভাবেই এখানে আটকানো হচ্ছে না, যাদের ইচ্ছা আপনারা করবেন না, ঠিক আছে, আপনাদের কোনোভাবেই আটকানো হচ্ছে না এখানে। যদি আটকানোই হতো তাহলে মাত্র 115 জন পার্টিসিপেন্ট এখন ক্লাস করতেন না। সো কমেন্ট দেখে শুনে ভেবে করবেন, ঠিক আছে, যারা কমেন্ট করবেন তারা দেখে শুনে ভেবে কমেন্ট করবেন, ঠিক আছে, নিজের বংশ পরিচয় এখানে তুলে ধরবেন না। The restoration period was a period of comic intensity in English literature, অর্থাৎ রেস্টোরেশন পিরিয়ডের যে মেন রাইটিংস গুলো সেইগুলো কিন্তু কি কমিক ইন্টেন্সিটি অর্থাৎ কমেডির উপর বেস্ট করা, ঠিক আছে।
In English literature, it was an age of inquiry and curiosity. Restoration comedy held a faithful mirror of high society. এই যে কথা কিন্তু একটাই ভাই, রেস্টোরেশন পিরিয়ড নিয়ে যাই আলোচনা হবে কথা একটাই, যে হায়ার সোসাইটি বা অ্যারিস্টোক্রেটিক সোসাইটির যে অসঙ্গতি, সেই অসঙ্গতি এখন বলা হচ্ছে যে রেস্টোরেশন কমেডি হেল্ড আ ফেইথফুল মিরর। আসলে কমেডির উদ্দেশ্যই তো এইটা, যে সমাজের যত নেগেটিভ সাইড আছে সেগুলো কি উইটি স্টেটমেন্ট বা হাস্যোজ্জ্বল যে উক্তি, এগুলোর মাধ্যমে বা কৌতুকপূর্ণ উক্তির মাধ্যমে কি তুলে ধরা, এটাই তো কি কমেডির উদ্দেশ্য। বা স্যাটায়ারও কিন্তু অনেকটা এরকম, ঠিক আছে। তো এখন আমরা দেখছি যে রেস্টোরেশন যে কমেডি, এই রেস্টোরেশন কমেডি কিন্তু আমাদের সামনে কি একটা ফেইথফুল মিরর। আচ্ছা, মিরর বা পোর্ট্রে এই বিষয়গুলো কেন আসছে? দেখুন, আমরা আয়নাতে বা ছবিতে আমাদের কিন্তু একটা ক্লিয়ার একটা কি দেখতে পাই, ইমেজ দেখতে পাই। তাহলে যখন আমরা এই রাইটিংস গুলা পড়ি তখন কিন্তু আমরা কি ওই মানে কিছু সময়ের জন্য আমরা ওই তৎকালীন সময়ে ইংল্যান্ড কেমন ছিল, ইংল্যান্ডের পরিস্থিতি কেমন ছিল, আর্থিক সামাজিক, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে দিকগুলো, এই দিকগুলো কেমন ছিল আমাদের চোখের সামনে কিন্তু ভেসে ওঠে, এক প্রকার আমরা ইমেজ দেখতে পাই, ঠিক আছে, আমাদের সামনে কিন্তু আয়না দেখানোর মতো একদম। তো সেই কথাই বলা হচ্ছে যে রেস্টোরেশন comedy holds a faithful mirror to the high society of restoration age. Restoration comedy is a kind of comedy written in restoration period, অর্থাৎ রেস্টোরেশন কমেডিকে কি বলা হচ্ছে, এক ধরনের কমেডি যেটা রেস্টোরেশন পিরিয়ডে কি, যেগুলো রেস্টোরেশন পিরিয়ডের মধ্যে লেখা হয়েছিল। ইট ইজ আইডেন্টিক্যাল টু কমেডি অফ ম্যানার্স। আইডেন্টিক্যাল টু অর্থাৎ কি একই রকম দেখতে, কিসের মতো, কমেডি অফ ম্যানার্স। দেখতে বলতে আমি বোঝাচ্ছি যে একই রকম, প্রায় অনেকটাই একই রকম, জমজ, টুইন যেটাকে বলা চলে, ঠিক আছে। as it also ridicules the manners, faithlessness and intrigues of the members of upper class society of restoration period of England. বলা হচ্ছে যে এই যে রেস্টোরেশন কমেডিটা, এটা হ্যাঁ নামাজের বিরতি থাকবে, অবশ্যই নামাজের বিরতি থাকবে প্রতিটা ক্লাসেই, আমার প্রতিটা ক্লাসেই আমি নামাজের বিরতি দিয়ে থাকি ইনশাল্লাহ, আজকেও থাকবে, টেনশনের কিছু নাই। তাহলে রেস্টোরেশন যে কমেডি, এই কমেডিকে কিসের সাথে আইডেন্টিক্যাল বলা হচ্ছে, কমেডি অফ ম্যানার্স এর সাথে। যেহেতু কমেডি অফ ম্যানার্সও কি করে, রিডিকিউল ম্যানার্স, ফেইথলেসনেস, ইন্ট্রিগস of the members of upper class society of restoration period, বলা হচ্ছে যেহেতু কমেডি অফ ম্যানার্স কি করে, রেস্টোরেশন পিরিয়ডে যে আপার ক্লাস সোসাইটি, এই সোসাইটির কি নানা রকম এই যে ম্যানার্স, তারপরে এই যে ষড়যন্ত্র, মানে নেগেটিভ যে সাইড গুলো আছে, এই সাইড গুলা সম্পর্কে যেহেতু রিডিকিউল করে, ঠিক আছে, ক্রিটিসাইজ করে, সো রেস্টোরেশন কমেডি এবং কমেডি অফ ম্যানার্স এই দিক থেকে কি এক বা সমজাতীয়। রেস্টোরেশন কমেডিরও যে কাজ, কমেডি অফ ম্যানার্স এরও কিন্তু সেই একই রকম কাজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি ইথারজি, কনগ্রিভ, ভ্যান ব্রাক, ফারকুহার আর দ্য 5 ফেমাস রাইটার্স অফ দ্য রেস্টোরেশন কমেডি। এবং আমরা দেখছি এই যে উইলিয়াম কনগ্রিভসের লাভ ফর লাভ and the way of the world are bright examples of restoration comedy. তাহলে যে 5 জন রাইটারের কথা বলা হয়েছে, এই 5 জন হচ্ছে এই 5 জন রাইটার কি রেস্টোরেশন এদের বিখ্যাত কমেডি অফ ম্যানার্স বা রেস্টোরেশন কমেডি রাইটার। এবং উইলিয়াম কনগ্রিভের লাভ ফর লাভ, তারপরে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড আর দ্য ব্রাইট এক্সাম্পল অফ রেস্টোরেশন কমেডি। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এবং লাভ ফর লাভ এটা কি রেস্টোরেশন কমেডির কি উজ্জ্বলতম একটা উদাহরণ, তাই তো। আবার যদি বলা যায় যে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এটা কি, এটা কমেডি অফ ম্যানার্স এরও কি একটা
বৈশিষ্ট্য। আচ্ছা, আমি একটা বিষয় আপনাদের সামনে একটু দেখাইতে চাই, যে আপনাদের সুবিধার জন্য এই কাজটা করে এনেছি। একটু ছোট করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইন্ট্রোডাকশন দেখুন, ইন্ট্রোডাকশন দুইটা। ইন্ট্রোডাকশন দুইটা কেন, কখনো দেখছেন যে একটা প্রশ্নের দুইটা ইন্ট্রোডাকশন? সেটা হচ্ছে ওই যে বলছিলাম যে একটা প্রশ্ন পড়বেন, দুইটা প্রশ্ন পড়া হয়ে যাবে, এরকম ভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো এই যে প্রশ্ন যেটা, এটা কিন্তু রেস্টোরেশন কমেডির ইন্ট্রোডাকশন। আর এখন যে ইন্ট্রোডাকশনটা দেখছেন, এই যে 2 নম্বরটা, এটা হচ্ছে আপনার কমেডি অফ ম্যানার্স এর ইন্ট্রোডাকশন, ঠিক আছে? এটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স এর ইন্ট্রোডাকশন। এইটা রেস্টোরেশন কমেডি, এটা কমেডি অফ ম্যানার্স। তো প্রথম 2-1 লাইন দুইটারই এক। দেখুন এই যে এই পর্যন্ত কি বলে, রেস্টোরেশন পিরিয়ড এই পর্যন্ত কিন্তু দুইটারই এক। এই যেখানে বলা হচ্ছে দ্য রেস্টোরেশন পিরিয়ড ওয়াজ আ পিরিয়ড অফ কমিক ইন্টেন্সিটি ইন ইংলিশ লিটারেচার, ইট ওয়াজ অ্যান এজ অফ ইনকোয়ারি অ্যান্ড কিউরিসিটি। তারপরে এখানে রেস্টোরেশন কমেডি ছিল, এখানে চলে এসেছে কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স হেল্ড আ ফেইথফুল মিরর টু দ্য হাই সোসাইটি অফ রেস্টোরেশন এজ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কিন্তু দুইটারই এক, শুধু রেস্টোরেশন কমেডির জায়গায় কমেডি অফ ম্যানার্স এসেছে। তারপরে কি, তারপরে কিন্তু এখানে রেস্টোরেশন কমেডি নিয়ে বলা হয়েছে, এখানে কমেডি অফ ম্যানার্স নিয়ে বলা হয়েছে, ঠিক আছে? আপনাদের জন্য কষ্ট করে খেটে খুঁটে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে তৈরি করে আনি। আর আপনাদের কমেন্ট যখন দেখি, মনে হয় যে হৃদয়, কি বলে সে অনন্ত জলিলের নিঃস্বার্থ ভালোবাসা বা কি একটা সিনেমা আছে, যে হৃদয় হার্ট বের করে ফেলে, মনে হয় যে ওই রকম হার্ট বের করে ছিন্ন ভিন্ন করে কেটে ফেলি। আপনাদের যা কমেন্টের যা ধরন। তাহলে আমরা একটু রেস্টোরেশন কমেডি দেখলাম, এখন কমেডি অফ ম্যানার্স দেখি, ঠিক আছে? কমেডি অফ ম্যানার্স দেখি। দ্য রেস্টোরেশন পিরিয়ড ওয়াজ আ পিরিয়ড অফ কমিক ইন্টেন্সিটি in English literature. It was an age of inquiry and curiosity. Comedy of manners held a faithful mirror to high society of restoration age. এখান থেকে আমাদের নতুন কনসেপ্ট শুরু। কমেডি অফ ম্যানার্স is a comedy which portrays the ridiculous behavior pattern of the individuals of an aristocratic society. অর্থাৎ কমেডি অফ ম্যানার্সটা কি? কমেডি অফ ম্যানার্স হচ্ছে এক ধরনের কমেডি যেটা কি করে, ধন্যবাদ কেয়া ম্যাডাম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। তাহলে কমেডি অফ ম্যানার্স হচ্ছে এমন এক ধরনের কমেডি যেগুলো কি করে, মানে ইন্ডিভিজুয়াল পারসন বা সোসাইটির, অ্যারিস্টোক্রেটিক সোসাইটি, ঠিক আছে, অ্যারিস্টোক্রেটিক সোসাইটির যে বিহেভিয়ার প্যাটার্ন, এই বিহেভিয়ার প্যাটার্নকে কি করে, রিডিকিউল করে বা ক্রিটিসাইজ করে, ঠিক আছে? ইট ট্র্যাডিশনালি ফোকাসেস অন দ্য ইনফিডেলিটি, ইন্ট্রিগ, ইমোরালিটি, জেলাসি অফ অ্যান আর্টিফিশিয়াল সোসাইটি। অর্থাৎ আমি যেটা বারবার বলে আসছি, যে এই যে হায়ার ক্লাস সোসাইটি, রেস্টোরেশন পিরিয়ডের হায়ার ক্লাস সোসাইটির যত নেগেটিভ, এই যে নেগেটিভ যত দিকগুলা আছে, এই নেগেটিভ দিকগুলা থেকে, ঠিক আছে, এটা কি করে, ট্র্যাডিশনালি ফোকাস, এর উপরে কি করে, ফোকাস করে, ঠিক আছে? এই যে যত আলো কোথায় লাগে, আলো তো সেইখানেই লাগে যেখানে কি থাকে, অন্ধকার থাকে, ঠিক আছে? তো এই যুগের যারা রাইটার ছিলেন তারা সেই জায়গায় ফোকাস করেছেন, যেই জায়গা কি আছে, অন্ধকার আছে বা নেগেটিভ সাইড আছে, ঠিক আছে? তো কোন কোন জায়গায় এই যে ইনফিডেলিটি, ইন্ট্রিগ, তারপরে ইমোরালিটি, জেলাসি অফ আর্টিফিশিয়াল সোসাইটি। আর্টিফিশিয়াল সোসাইটি বলা হচ্ছে কেন, কারণ এই সময়ে সোসাইটিতে কোনো কি ছিল না, মানে মানুষের মধ্যে বিবেক বোধ
যে বিষয়টা, এই বিবেকবোধের বিষয়টা কি জাগ্রত ছিল না। এদের শুধু মানি মেকিং সেন্স ছিল, মানি মেকিং। আর মহিলাদের চিন্তা ছিল, মহিলা পুরুষ প্রত্যেকের চিন্তা ছিল যে কি করে একটা সিকিউর লাইফ তৈরি করা যায়। আর যারা ধনাঢ্য পুরুষ ছিলেন তারা চেষ্টা করতেন যে আরো কোনো ধনীর মেয়েকে বিয়ে করে, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো কমন ছিল, এর মাধ্যমে কি করে আরো কি করা যায়, সম্পদ অর্জন করা যায়। আর মেয়েদের তো এটা মানে কি বলে, মানে কমন ফিচার ছিল। তারা হচ্ছে মানে যে কোনো যে কোনো ধনাঢ্য ব্যক্তি দেখা যাচ্ছে যে সে তার মানে কোনো মেয়ের বয়স যদি 20 বছর হয় এবং কোনো ধনাঢ্য ব্যক্তি যে 60 বছর বা 65 বছর বয়সী, এমন ব্যক্তিকেও কি এমন ব্যক্তিকেও কিন্তু তারা বিয়ে করত। কারণ আর কিছুদিন পরে মারা যাবে, আর কয়েক বছরই বাঁচবে, মারা যাবে, তারপরে এই যে সম্পত্তি এগুলো তো তার আন্ডারেই আসবে। ঠিক আছে, এই যে যে চিন্তাধারা, সমাজে নানান রকমের কি নেগেটিভ সাইড তখন প্রচলিত ছিল। এবং এইটাই খুব সুন্দরভাবে উঠে এসেছে কি দা ওয়ে অফ দা ওয়ার্ল্ড এর মাধ্যমে। এই কারণেই কিন্তু এই দা ওয়ে অফ দা ওয়ার্ল্ড হচ্ছে মাস্টারপিস বলা হয়। বাই উইলিয়াম কনগ্রিভ, দা ওয়ে অফ দা ওয়ার্ল্ড বাই উইলিয়াম কনগ্রিভ অ্যান্ড দা স্কুল ফর স্ক্যান্ডাল বাই শেরিদান আর দ্য ব্রাইট এক্সাম্পলস অফ কমেডি অফ ম্যানার্স। তাহলে যদি কমেডি অফ ম্যানার্স পড়ে এইটা লিখবেন, এই ইন্ট্রোডাকশন। আর যদি কি বলে রেস্টোরেশন কমেডি পড়ে তাহলে উপরেরটা লিখবেন। ফিচার কিন্তু দুইটারই এক, ঠিক আছে। সো এই দিকে আসার কোনো চিন্তা নাই, চিন্তা শুধু হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন নিয়ে, বাদ বাকি ফিচার সবগুলাই কিন্তু এক। তাহলে দেখি আমরা চিফ ফিচার্স অফ রেস্টোরেশন কমেডি অর কমেডি অফ ম্যানার্স। তো আমাদের প্রথম ফিচার হচ্ছে সোশ্যাল কমেন্টারি। আচ্ছা, কমেন্টারি বিষয়টা কি? কমেন্টারি বিষয়টা হচ্ছে যে এমন কোন ধারণা বা এমন কোন আইডিয়া বা এমন কোন বিবৃতি যেটা শুনে বা যেটা দেখে আমরা কি কোনো কিছু সম্পর্কে একটা পূর্ণাঙ্গ একটা কি ধারণা লাভ করতে পারি। যেমন ধরুন খেলার কথা আমরা ধরি, ক্রিকেট হোক ফুটবল হোক, দেখা যাচ্ছে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি না, বাট কমেন্টারি শুনেও কিন্তু বুঝতে পারি যে খেলায় এখন কোন মুহূর্ত চলছে, খেলায় কি ঘটছে। ঠিক আছে, এগুলা কিন্তু আমরা খুব পরিষ্কার ভাবে বুঝতে পারি। যেমন ধরুন রেডিওতে, আগে যখন টিভি দুষ্প্রাপ্যতা ছিল টেলিভিশনের, তখন কিন্তু মানুষ রেডিওতে, আমি দেখছি যে আমার নিজের বাবাও খেলা হচ্ছে দেখতো, মানে খেলা দেখতে বলতে খেলার যে কমেন্টারি শুনতে হচ্ছে রেডিওতে। সেটা ছিল কিন্তু হচ্ছে রেডিওতে শুনতো। এবং অনেকেই, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ছিল, আগেকার যারা পুরুষেরা বিয়ে করতো তাদের যৌতুক হিসেবে দুইটা জিনিস কমন ছিল। এক হচ্ছে মানে দুই দুই থেকে তিনটা জিনিস কমন ছিল। এক হচ্ছে হাত ঘড়ি, দুই হচ্ছে সাইকেল, আর তিন হচ্ছে রেডিও। এগুলো থাকাই লাগবে, ঠিক আছে। তো হয়তো উত্তরাধিকার সূত্রে আমার বাবারও একটা ছিল, দেখতাম যে সে রেডিওতে ওই খেলার ওইভাবে কমেন্টারি শুনতো। তাহলে কমেন্টারি যে বিষয় যেটা বুঝাইতে চাইলাম আপনাদের, যেখানে বলছে সোশ্যাল কমেন্টারি, অর্থাৎ এই যে দা কমেডি অফ ম্যানার্স বলে বা রেস্টোরেশন কমেডি বলে, এটা আমাদের কাছে এক প্রকার সোশ্যাল কমেন্টারি। ঠিক আছে, আমরা যখনই রেস্টোরেশন কমেডি বা কমেডি অফ ম্যানার্স এর কোনো লিটারারি পিস পড়বো, তখনই আমরা বুঝতে পারবো যে ওই সোসাইটিতে কি ঘটতো। সেই জন্য বলা হচ্ছে যে সোশ্যাল কমেন্টারি। Despite humorous tone, restoration comedies frequently contain great deal of social commentary hidden beneath their jokes. Despite humorous tone, অর্থাৎ এই যে হিউমারাস টোন, এই হিউমারাস, দুঃখিত, হিউমারাস টোন দিয়ে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ কমেডিতে তো হিউমর তো থাকবেই, ঠিক আছে, কমেডিতে তো আর দুঃখ কষ্ট থাকবে না, কমেডির মধ্যে তো হাস্যরসের উপাদানও থাকবে। তো বলছে হাস্যরসের এই যে উপাদান থাকার পরেও এই রেস্টোরেশন কমেডিস, আচ্ছা মজার কথা, এই যে অনেক জায়গায় দেখবেন রেস্টোরেশন কমেডি লেখা আছে, অনেক জায়গায় দেখবেন যে কমেডি অফ ম্যানার্স লেখা আছে। এটার আপনারা
নিজ দায়িত্বে বারবার এই যে অবলিক দিয়ে এভাবে লেখা যায় না বলে এভাবে দেয়া হয়েছে, ঠিক আছে? এটা আপনার নিজ দায়িত্বে পরীক্ষার হলে যখন যে প্রশ্নটা আসবে ওই প্রশ্নের আন্ডারে কনভার্ট করবেন, ঠিক আছে? রেজিস্ট্রেশন কমেডি আসলে এখানে রেজিস্ট্রেশন কমেডি লিখবেন, কমেডি অফ ম্যানার্স থাকলে এটা কমেডি অফ ম্যানার্স লিখে রাখবেন। তাহলে হিউমারাস টোন থাকা সত্ত্বেও এই যে রেজিস্ট্রেশন কমেডি কি ফ্রিকুয়েন্টলি কন্টেইনড এ গ্রেট ডিল অফ সোশ্যাল কমেন্টারি হিডেন বিনিথ দেয়ার জোকস। এই জোকস এর আন্ডারেও অর্থাৎ জোকস এর মধ্যেও কি তাদেরকে কি থাকতো, এই যে সোশ্যাল কমেন্টারি, যে সমাজের যে নেগেটিভ যে সাইড গুলো এগুলো কি সুন্দরভাবে তুলে ধরা হতো কিন্তু কমেডি অফ ম্যানার্স বা রেজিস্ট্রেশন কমেডির মধ্যে। দেয়ার মকারি অফ সোশ্যাল নর্মস অ্যান্ড ক্লাসেস ওয়াজ ইন্সপায়ার্ড বাই এ ওয়ান্ট ফর চেঞ্জেস। আচ্ছা, সমাজে চেঞ্জ কিভাবে আসে? সমাজে চেঞ্জ তো এই যে নেগেটিভিটি যখন বারবার উত্থান হচ্ছে, ঠিক আছে, নেগেটিভিটি বারবার দেখানো হচ্ছে। এবং আর একটা জিনিস যে সাহিত্য কিন্তু মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। যেমন আমরা যখন আমাদের প্রথম যে ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল আমার ক্যাম্পাস লাইফের কথা, তো ওই সময় আমার ওরিয়েন্টেশনের দিন অনেক শিক্ষক ছিলেন, ডিপার্টমেন্টের সব শিক্ষক ছিলেন। আমাদের একটা ছোট্ট ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। তো আমার এই ছোট্ট ইউনিভার্সিটির এই ছোট্ট ডিপার্টমেন্টে যতগুলো টিচার ছিলেন, আমার সন্দেহ হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া, তারপর আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া এতগুলো টিচার আর অন্য কোনো ইউনিভার্সিটিতে আছেন নাকি, স্পেসিফিকলি ইংলিশ ডিপার্টমেন্টে আমাদের 33 জন টিচার ছিলেন। তো তারা সবাই একটা হল রুমে জড়ো হয়েছিলেন। তো আমাদের সামনে তাদের প্রশ্ন ছিল যে কেন কেন ইংরেজি সাহিত্যে ভর্তি হয়েছো? ইংরেজি সাহিত্যে ভর্তি হয়ে কি হবা? সায়েন্সে পড়লে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ার ডক্টর এসব হইতে পারতে, তো আর্টস নিয়ে পড়ে কেন ইংরেজি সাহিত্যে আসছো? কি করবা ইংরেজি সাহিত্যে পড়ে? তো আমাদের কিন্তু উত্তর দেওয়ার কিছু ছিল না। পরবর্তীতে তারাই বলছে যে সাহিত্য পড়ে কি মানুষের মতো মানুষ হবা, ঠিক আছে, ভেতরে চেতনাবোধ খুব বেশি আকারে জাগ্রত হবে, মানুষের মতো মানুষ হবা সাহিত্য পড়ে। তো সাহিত্য কিন্তু মানুষের ভেতরের যে মনুষ্যত্ব, সে মনুষ্যত্বকে কিন্তু জাগ্রত করে, ভেতরের যে আত্মা, কি বলে সুপ্ত যে আত্মা, সেই আত্মাকে কি জাগ্রত করে। তাহলে এই যে সমাজের যে তৎকালীন যে সোশ্যাল নর্মস, ঠিক আছে, নেগেটিভ যে সোশ্যাল নর্মস, এই যে নর্মস এবং ক্লাসেস দ্বারা বোঝানো হচ্ছে ওই সময় যে অ্যারিস্টোক্রেটিক ক্লাসেস, এদের যে ল্যাক্সিটিস গুলো আছে, এই ল্যাক্সিটিস গুলো যখন তুলে ধরা হচ্ছে, ঠিক আছে, এর মাধ্যমে কি হচ্ছে, একটা চেঞ্জ আসছে সমাজে, ঠিক আছে, অনেকে এটা জানছে, বুঝতে পারছে, ঠিক আছে, এর মাধ্যমে চেঞ্জ আসছে। যখন আমরা নিজেদের কথাই চিন্তা করি, দেখা যাচ্ছে যে আমার একটা বান্ধবী বা আমার একটা বন্ধু যদি একটা ড্রেস কিনে আমার ভালো লাগে, আমিও চেষ্টা করব যে সমজাতীয় ওই ড্রেসটা কেনার জন্য, পারলে ওই দোকান থেকেই, আমার দেখা দেখে আর দুইজন কিনবে, ঠিক আছে। এখন যেমন এই যে ডিজিটাল বোর্ডে ক্লাস নেওয়ার ট্রেন্ড চলছে, অনলাইন ক্লাস কিন্তু করোনা থেকে জনপ্রিয় হয়েছে, আস্তে দেখা দেখি এখন প্রত্যেকটা টিচারই কি অনলাইনে ক্লাস নাই। আবার অনলাইনে যখন হোয়াইট বোর্ডে নিতে, এখন কিন্তু ম্যাক্সিমাম টিচারই আস্তে আস্তে কি এই যে কি বলে ডিজিটাল বোর্ডে কনভার্ট হচ্ছে, তাদের ক্লাসগুলো ডিজিটাল বোর্ডে কনভার্ট করছে, ঠিক আছে। আচ্ছা, আসরের নামাজের এখনো ব্রেকের সময় হয়নি, আসরের নামাজের ব্রেকের সময় দেয়া হবে, আমি তো বলছি। আমি নিজেও অজু অবস্থায় আছি, আপনাদের ক্লাসের আগে অজু করে আমি ক্লাসে দাঁড়িয়েছি, আমি নিজেও নামাজ পড়বো। সো এগুলা নিয়ে এত মানে মাথা ব্যথার দরকার নাই, নামাজের টাইম দিব, একবারই তো বলছি রে ভাই। তাহলে এই যে কমেন্ট কিসের মাঝে, পড়ার মাঝে কমেন্ট করলে পড়ার ফ্লো হারিয়ে যায়। তাহলে দেখছি যে এই যে আমরা একটা চেঞ্জ দেখা দেখি, যে ট্রেন্ড চলতেছে, ট্রেন্ডের মাধ্যমে একটা চেঞ্জ হচ্ছে না। তো যদি এই যে সমাজের ত্রুটি বিচ্যুতি যে রাইটাররা তুলে ধরছেন, এগুলো বিভিন্ন মানুষ পড়ছেন, দেখছেন, জানছেন, ঠিক আছে, এর মাধ্যমে তাদের মধ্যে কি একটা চেঞ্জ আসতে বাধ্য, যাদের বিবেক আছে তাদের মধ্যে কি চেঞ্জ আসতে বাধ্য। তো সেটাই বলছে যে দা মকারি অফ সোশ্যাল নর্মস অ্যান্ড ক্লাসেস, অর্থাৎ তৎকালীন যে অ্যারিস্টটলের ক্লাস এবং তাদের যে সামাজিক রীতিনীতি, এর যে একটা মকারি, এটা কি করতো,
ওয়াজ ইন্সপায়ার্ড বাই এ ওয়ান্ট ফর চেঞ্জ। এটা একটা চেঞ্জের পরিবর্তন, ঠিক আছে, এটার মাধ্যমে একটা পরিবর্তন আনতে। তারপরে সেক্সুয়াল কন্টেন্ট, বাইরে ভাই 1 নম্বর 2 নম্বর ব্যাচে প্রায় 1000 স্টুডেন্ট আছে। এই সেক্সুয়াল কন্টেন্ট পড়াইতে যে কি অবস্থা। এক মেয়ে আমার নামে কি বলে এসে লিখে পাঠাইছে, ঠিক আছে। এখন থেকে কিন্তু আপনাদের ক্লাসের ভিতরে সেক্সুয়ালিটি নিয়ে আলোচনা আছে, ঠিক আছে। তো যারা কিন্তু মানে শুনতে ইচ্ছুক না তারা লিভ নিতে পারেন, 4 বছর তো এটাই পড়ে আসছেন। যারা শুনতে ইচ্ছুক না লিভ নিতে পারেন কিন্তু, তাই বলে আমার নামে আবার এসে নালিশ দিয়েন না, অফিসে নালিশ দিন না। সো একটা ওই মহিলা একটা এসে লিখে অফিসে নালিশ দিচ্ছেন যে স্যার ক্লাসের মধ্যে সেক্সুয়ালিটি পড়ায়। পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর ক্লাস নিব না। পরে স্টুডেন্টরা অফিসে খুব বেশি আকারে পিড়াপিড়ি করছে যে স্যারের ক্লাস ছাড়া করবো না। তারপরে পরবর্তীতে ওই ম্যাডামকেই কি করা হয়েছে, তার টাকা রিফান্ড করে তাকে ব্যাচ থেকে বের করে দেওয়া হয়েছে। তো আপনাদের যদি কারো সমস্যা থাকে, অনেক ধর্মপ্রাণ আছেন, ঠিক আছে, সমস্যা থাকে স্কিপ করতে পারেন। আচ্ছা, সেক্সুয়াল কন্টেন্ট, তাহলে রেজিস্ট্রেশন পিরিয়ডে আমরা দেখি যে সেক্সুয়ালিটি কিন্তু বেশি ছিল, ঠিক আছে, সেক্সুয়ালিটি বেশি ছিল। হ্যাঁ ভাই, হাইপার হওয়ার দরকার নেই, কিন্তু অনেক কি বলে অনেক স্টুডেন্ট আছে হাইপার হয়ে যায় যে স্যার এগুলো কেন পড়াচ্ছে। তাহলে আমরা দেখি সেক্সুয়াল ইনএন্ডোজ এন্ড প্রমিসকুইটি ফিচার্ড প্রমিনেন্টলি ইন রেজিস্ট্রেশন কমিটিজ। আচ্ছা, সেক্সুয়াল ইনএন্ডোজ এন্ড প্রমিসকুইটি এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে কি বলে যৌন অসঙ্গতি, অর্থাৎ সমাজে তখনকার যে সময় রেজিস্ট্রেশন পিরিয়ডে দেখা যাচ্ছে যে মানে সমাজের অবস্থা এতটাই খারাপ, মানে যেটা বর্ণনা করার মতো না। এখানে আমরা দেখছি যেমন দা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর মধ্যে আমরা দেখি যে ক্যারেক্টারটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে, বয়স প্রায় 60-এর কাছাকাছি, এখন পর্যন্ত ভদ্র মহিলা বিয়ের জন্য কি পাগল, এখন পর্যন্ত সে কি বিয়ের জন্য পাগল, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এই যে সেক্সুয়াল ইনএন্ডিউস অর্থাৎ যৌন ইঙ্গিতপূর্ণ যে কথাবার্তা বা ডায়ালগস, হ্যাঁ লেডি উইশফোর্ড, থ্যাংক ইউ লেডি উইশফোর্ড, যৌন ইঙ্গিতপূর্ণ যে কথাবার্তা বা যে যৌন অসঙ্গতি, এগুলা এগুলা কি এই যে রেজিস্ট্রেশন কমিটির একটা বড় বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে। দিস মার্ক আ শার্প ব্রেক উইথ the norms of Puritan society that Oliver Cromwell has enforced upon England in previous years. তারপরে কি আছে, anatomy of life, restoration comedies give a commentary on life, যেটা একটু আগে আমরা দেখলাম সোশ্যাল কমেন্টারি, ঠিক আছে, সোশ্যাল কমেন্টারি অর্থাৎ সমাজের যে প্রতিচিত্র সেটা আমাদের সামনে তুলে ধরে। এখন এসে আমরা দেখছি অ্যানাটমি অফ লাইফ, রেস্টোরেশন comedians give a commentary on life. It is in fact a anatomy of life. The writers satirize the consumption of sexual desire of the members of higher class society. অর্থাৎ হায়ার ক্লাস সোসাইটিতে তৎকালীন রেজিস্ট্রেশন পিরিয়ডে যে হায়ার ক্লাস সোসাইটি ছিল তাদের যে সেক্সুয়াল ডিজায়ারের কনজাম্পশন হচ্ছে ভোগ, ঠিক আছে। তো এইটা কিন্তু স্ট্রংলি স্যাটারাইজ করা হয়েছে। এবং দা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড যারা পড়েছেন তারা দেখেছেন যে এই যে লেডি উইশফোর্ড ক্যারেক্টারের কথা লিখেছেন, শুধু লেডি উইশফোর্ড না, আরো অনেক ক্যারেক্টার আছেন। যেমন তরুণীর কথা বলা হচ্ছে যে 20 বছর বয়স কিন্তু বিয়ে করছে 60 বছরের বৃদ্ধকে, অনেক টাকা পয়সা আছে, ঠিক আছে, আবার অন্যদিকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত। এইগুলো কিন্তু স্ট্রংলি স্যাটারাইজ করা হয়েছে দা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে। Indeed, restoration comedy ridiculously violates social convention and etiquette. আচ্ছা, রেস্টোরেশন কমেডি আর একটা বিষয় হচ্ছে যে তৎকালীন যে সোশ্যাল নর্মস বা কনভেনশন যে রীতিনীতি আছে সেগুলো কিন্তু কি একটা ব্রেক যে ভায়োলেটস দেখানো হয়েছে।
কারণ এই যে যে বিষয়টা, যে সেক্সুয়ালিটি, ল্যাক্সিটি, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সচরাচর সবাই কিন্তু মানে এগুলো কিন্তু সেনসিটিভ বিষয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সচরাচর কেউই খোলাখুলি বলতে চান না, ঠিক আছে। তো এইগুলো সবার সামনে তুলে ধরা, সেনসিটিভ বিষয় নিয়ে সবার সামনে তুলে ধরা, যেমন ধর্ম নিয়ে কিন্তু আপনি পাবলিকলি একটা উচিত কথাও কিন্তু বলতে পারবেন না, কারণ ধর্মীয় অনেক কুসংস্কার কিন্তু আমাদের সমাজে বিদ্যমান। তেমনি সেক্সুয়ালিটি নিয়েও কিন্তু আপনি অনেক কিছু বলতে পারবেন না, ঠিক আছে। কিছু কিছু বিষয় আছে যেগুলো অনেক সেনসিটিভ বিষয়, এগুলো নিয়ে আপনারা খুব বেশি আলোচনা করতে পারবেন না। এই বিষয় নিয়ে যদি আপনি ঠিকও বলেন, তারপরেও কিন্তু সমাজে আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন। কিন্তু দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন পিরিয়ডের যারা রাইটার ছিলেন, তারা কিন্তু খুব বেশি রেখে ঢেকে কথা বলেনি, ঠিক আছে। তারা যেটা দেখছেন সেটাই কিন্তু তারা তুলে ধরেছেন। আচ্ছা, নামাজের বিরতি, এই প্রশ্নটা শেষ হওয়ার পরে দিব। তারপরে কি আছে, ডগম্যাটিক অ্যান্ড এমানসিপেটেড ফিমেলস, অর্থাৎ যে বাঁধনহারা, ঠিক আছে, বাঁধনহারা মহিলারা। ডগম্যাটিক, এখানে ডগম্যাটিক বলতে বোঝানো হচ্ছে যে উদ্ধত। যেমন তারা কি ছিল, ফ্রি ছিল। যেমন রেজিস্ট্রেশন যে পিরিয়ড, এই ফিচারে কিন্তু আমরা পড়েছিলাম যে এই এজে মহিলাদের যথেষ্ট স্বাধীনতা ছিল। তো আমরা রেজিস্ট্রেশন পিরিয়ড তো চলে গেল, এখন আমরা দেখছি যে কমেডি অফ ম্যানার্স, কমেডি অফ ম্যানার্স এর মধ্যে দেখছি যে মহিলারা কি এমানসিপেটেড, মুক্ত ছিল, স্বাধীন ছিল, এবং আরো কি ছিল, এই যে তাদের যে স্বাধীনতা, এই যে স্বাধীনতা তাদেরকে মানে উদ্ধত যে লেভেল, সে লেভেলও কি পার করে দিয়েছিল। ডগম্যাটিক, উদ্ধত, ঠিক আছে। অর্থাৎ ওই সময়কার মেয়েরা কি ছিল, যেমন স্বাধীন ছিল তেমন কি উদ্ধত ছিল। দ্য উইমেন অফ দ্য কমেডি অফ ম্যানার্স ডিউরিং দ্য রেস্ট্রেশন পিরিয়ড ওয়ার এমানসিপেটেড অ্যান্ড ডগম্যাটিক, they were independent and enjoyed freedom of thought and expression। একটা জিনিস দেখেন, যেখানে আপনার চিন্তার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, আপনি যা খুশি প্রকাশ করতে পারেন, তো সেখানে একজন মহিলা যা খুশি তাই করতে পারে, এখানে তো দেখার কেউ নাই, ঠিক না। তাহলে যেটা বলা হচ্ছে যে এই সময়কার মেয়েরা, মানে মহিলা সম্প্রদায় বা ফিমেল যারা আছেন, তাদের যে চরিত্রের যে নৈতিক দিকটা দেখানো হয়েছে, ঠিক আছে, নেগেটিভ দিকটা দেখানো হয়েছে, এটা কিন্তু অনেকাংশেই কি তাদের এই যে স্বাধীনতার কারণে, ঠিক আছে। যদি অতিরিক্ত স্বাধীনতা না পেত তাহলে কিন্তু এই বিষয়টা দেখানো হতো না। এবং এই যুগের মহিলাদের আরো একটা বৈশিষ্ট্য ছিল, কি বলে, মেকআপ করা, তাই তো। তাদের হচ্ছে বৈশিষ্ট্য ছিল সাজগোজ, মেকআপ করা, কোন ড্রেসটা ভালো, তারপরে কোন প্রসাধনী ভালো, এইগুলো কিন্তু তাদের মানে তৎকালীন মেয়েদের কি বৈশিষ্ট্য ছিল, এগুলো নিয়ে চর্চা করা। উইমেন ইন দিস কমেডিজ ওয়াক ইন আ কার্ভড and graceful fashion and carry peculiar hats and muff to carry secret things like note। তো এইগুলো রেজিস্ট্রেশন কমিটির মাধ্যমে উঠে এসেছে। তো রেজিস্ট্রেশন কমিটিতে কি দেখানো হতো, মহিলাদের কোন দিক দেখানো হতো, যে বলা হচ্ছে যে উইমেন ইন দিস কমেডিজ, অর্থাৎ এই কমেডির মধ্যে যে ফিমেল ক্যারেক্টাররা থাকতো, তারা সবসময় কি একটু একে বেঁকে হাঁটতো, ঠিক আছে। যেমন এই যে স্টাইল করে, ঠিক আছে, এই যে একে বেঁকে হাঁটতো, কার্ভলি, ঠিক আছে। মানে অনেকে স্টাইল করে হাঁটে না, একবার এই দিকে পা ফেলে, একবার এই দিকে পা ফেলে, একটু একে বেঁকে হাঁটে, মানে এটা বোঝায় যে আমি খুব ফ্যাশনেবল, ঠিক আছে, ক্যাট ওয়ার্ক, হ্যাঁ ক্যাট ওয়ার্ক, ঠিক লিখেছেন, ক্যাট ওয়ার্ক। অ্যান্ড গ্রেসফুল ফ্যাশন, ফ্যাশনেবল ড্রেস করতে এবং ক্যাট ওয়ার্ক করতো। তারপরে কি ক্যারি পিকিউলিয়ার হ্যাট, এবং কি বিভিন্ন রকমের পিকিউলিয়ার, অদ্ভুত অদ্ভুত হ্যাট পরতো। অ্যান্ড মাফ টু ক্যারি সিক্রেট থিং, এবং সিক্রেট জিনিসপত্র রাখার জন্য, যেমন ধরেন এই যে গোপনীয় যেসব জিনিসপত্র আছে সেগুলো রাখার জন্য তারা মাফ ইউজ করতো। হাতে এক ধরনের কি
আহ, কি বলে, ব্যাগ জাতীয়, ড্রেস জাতীয়, মানে হাতে ইউজ করে, ঠিক আছে, মাফ। তারপরে কি আছে, প্রেজেন্স অফ রিয়েলিজম। আচ্ছা, প্রেজেন্স অফ রিয়েলিজম কিন্তু আমরা ইসেও দেখেছি, রেস্টোরেশন, সরি, রেস্টোরেশন এজের যে লিটারারি রাইটিংস ফিচার, সেখানেও কিন্তু দেখেছি যে বেয়ারিং অফ রিয়েলিজম। দ্য কমেডি অফ ম্যানার্স ইজ ক্যারেক্টারাইজড বাই রিয়েলিজম, ডিসঅনেস্টি অ্যান্ড সোশ্যাল অ্যানালিসিস অ্যান্ড স্যাটায়ার। অর্থাৎ কমেডি অফ যে ম্যানার যেটার কথা বলা হচ্ছে, বা আমি যদি রেস্টোরেশন কমেডি বলি, যেটাই বলি, ক্যারেক্টারাইজ বৈশিষ্ট্যায়িত হয় কিসের মাধ্যমে, এই যে রিয়েলিজম, ঠিক আছে, বাস্তববাদ দেখানো হয়েছে, তারপরে ওই সমাজে যে ডিসঅনেস্টি, যে অ্যানালিসিস, সেগুলো যে স্যাটায়ার, সেগুলো সবই কিন্তু এই কমেডি অফ ম্যানার্স এর মাধ্যমে কি বৈশিষ্ট্যায়িত হয়েছে। দিস দ্য কমেডি রাইটার্স অফ দিস এজ স্ক্যান দ্য সোসাইটি and gave a photographic presentation of the manners of domestic life. তাহলে স্ক্যান করার কথা বলা হয়েছে। আমরা যখন কোনো ডকুমেন্ট স্ক্যান করি, আমরা কিন্তু তার প্রতিচিত্রই পাই, একদম অবিকল, মানে পুরোপুরি 100% সেম না হলে অনেকটা কাছাকাছি কিন্তু আমাদের সেম হয়। কিন্তু এখানে বলা হচ্ছে যে যে তৎকালীন যারা রাইটার ছিলেন তারা কি করতেন, স্ক্যান দা সোসাইটি, অর্থাৎ তারা তাদের সোসাইটিকে এমন ভাবে দেখেছেন, স্ক্যান করেছেন, এবং আমাদের সামনে ঠিক তদ্রূপ ভাবেই কি তুলে ধরেছেন, ঠিক আছে, অ্যান্ড গেভ আ ফটোগ্রাফিক প্রেজেন্টেশন। তার মানে যেভাবে দেখেছেন ঠিক ওইভাবেই আমাদের সামনে তুলে ধরেছেন, তাই তো? মানে আমরা চোখে যা দেখি, ফটো তুললেও তো ওই রকমই একটা আসে, স্ক্যান করলেও কি কোনো ডকুমেন্ট কি ওইভাবেই তো দেখা যায়। তো এখানে স্ক্যান বলতে মানে সমজাতীয় ভাবে, ঠিক আছে, একদম সেম টু সেম, যেভাবে রাইটার্সরা দেখেছেন তাদের এজে, সেভাবেই কি তারা রিডারদের জন্য লিখেছেন এই সব বিষয়ে। এজন্যই বলা হচ্ছে যে ফটোগ্রাফিক প্রেজেন্টেশন। দ্য সিনস অফ মোস্ট অফ দিস কমেডিজ আর কফি অ্যান্ড চকলেট হাউসেস, ফ্যাশনেবল ক্লাবস, ড্রয়িং রুমস, গ্যাম্বলিং হাউসেস, পাবলিক গার্ডেন্স, এটসেট্রা। অর্থাৎ এসব কমেডিতে কি দেখানো হতো, যে কি বলে, প্লেস গুলা দেখানো হতো, ঠিক আছে, সেই প্লেস গুলার মধ্যে যেগুলা স্থানগুলার কথা বলা হয়েছে, যে কমেডি অফ ম্যানার্স এই স্থানগুলো দেখানো হতো, সেই স্থানগুলো কিন্তু আমরা দেখি যে আমাদের বেশি না, আপনি 10-12 বছর বা তার কিছু আগের বাংলা সিনেমাগুলো দেখেন, দেখবেন যে কিছু জাদ্রেল মহিলা থাকে, অ্যারিস্টোক্রেটিক টাইপের, ঠিক আছে, তারা তাদের এই যে সোসাইটি নিয়ে সিগারেট খাচ্ছে, ঠিক আছে, ক্লাবে যাচ্ছে, নাইট ক্লাবে যাচ্ছে, তারপরে এই যে লেট নাইট বাসায় ফিরছে, দেরি করে ঘুম থেকে উঠছে, বাগানে বসছে, ঠিক আছে, বাগানে বসে পাশের সোসাইটির কিছু লোকজন দিয়ে আড্ডা নিচ্ছে, ঠিক আছে, এই যে যে বিষয়গুলো, ঠিক আছে, এই বিষয়গুলোই কিন্তু এই যে এই কমেডি অফ ম্যানার্স এর ভিতরে প্রাধান্য পেত। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে এই যে 1400-1500 সালের দিকে ইংল্যান্ড হয়েছে, সেইগুলো আস্তে 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 কিন্তু মানে আমাদের সমাজে এখন ভর করছে। যেমন ধরেন এই যে আমাদের এখন একটা ট্রেন্ড, হ্যাঁ আখি লিখেছেন রিনা খান, রিনা খান ছাড়াও আরো আছে, ঠিক আছে, যেমন আমাদের সমাজে এখন দেখেন এই যে যে বিষয়টা, 20 বছর বা 15 বছরের মেয়ে, তার সাথে বিয়ে হচ্ছে 60 বছর 65 বছরের যুবকই বললাম, 60 বছর 65 বছরের যুবকের যে বিয়ে হচ্ছে, ঠিক আছে, এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো কমেডি অফ ম্যানার্স অনেক আগেই দেখানো হয়েছে, ঠিক আছে। আস্তে আস্তে এই বিষয়গুলো কিন্তু আমাদের উপরে চেপে বসছে, যেগুলো এদের অনেক আগেই ছিল, সেগুলো আস্তে আস্তে আমাদের কালচারে আস্তে আস্তে ঢুকে পড়ছে। আচ্ছা, 2টা পয়েন্ট আছে, এই 2টা পয়েন্ট আলোচনা করে আমরা 10 মিনিট, অনলি 10 মিনিট নামাজের বিরতি নিব। আনমিউট করেন আমারে, মিউট করেন, আনমিউটই আছে।
তাহলে 6 নাম্বার পয়েন্ট হচ্ছে ডিলস উইথ আপার ক্লাস সোসাইটি, অর্থাৎ কমেডি অফ ম্যানার্স কিন্তু পুরোটাই কি আপার ক্লাস বা পশ সোসাইটি নিয়ে আলোচনা। দ্য রেস্টোরেশন কমেডি বেসিক্যালি পোর্ট্রেজ দ্য আপার ক্লাস society, the upper class society. This comedy centers around the activities maneuvering the amorous advances of gay and dashing young patrician men and women. In fact, restoration comedy is absolutely aristocratic and presents the affectionate of finer society. দেখেন, আমরা যেটারে সহজ ভাষায় বলি যে বড় লোক, ঠিক আছে, সেই এক বড় লোকরেই কতগুলো ওয়ার্ডের মাধ্যমে আমরা চিনলাম। পশ পিপল, অ্যারিস্টোক্রেটিক সোসাইটি, ফাইনার সোসাইটি, আপার ক্লাস সোসাইটি, হায়ার সোসাইটি। আচ্ছা, একজন লিখেছেন এই যে পয়েন্ট গুলো 1, 2 আকারে দিব না এবি আকারে দিব, এখানে নির্ভর করবে আপনার প্রশ্নের মূল নাম্বারের উপরে। প্রশ্নের নাম্বার যদি আপনার 1 দেয়া থাকে, ঠিক আছে, তো আপনি কি ইউজ করবেন, এই যে তখন এই 6, 7, 1, 2 এইভাবে ইউজ না করে এবিসিডি ইউজ করা ভালো। কিন্তু প্রশ্ন থাকবে এবি দিয়ে, ঠিক আছে, প্রশ্ন এ বি সি ডি এইভাবে দিয়ে থাকবে, ঠিক আছে। এখন সেই কারণে এই যে 6, 7 এইভাবে দেখানো হয়েছে। আপনারা চাইলে রোমানও ইউজ করতে পারেন, রোমান সংখ্যা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি প্রশ্ন এ বি দিয়ে থাকে তাহলে 1, 2, 3, 4 ইউজ করবেন। আর যদি কি বলে 1, 2 দিয়ে থাকে তাহলে 6, 7, 1, 2 এইভাবে ইউজ করবেন। তবে প্রশ্ন এ বি দিয়ে থাকবে, প্রশ্ন এ বি সি ডি এইভাবে থাকবে। সো যে ফরম্যাট আছে এই ফরম্যাটে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার ওইটা ইউজ করলেও সমস্যা নেই, এটা কোনো ফ্যাক্ট না। তাহলে আপার ক্লাস সোসাইটি নিয়ে আমাদের হচ্ছে রেস্টোরেশন কমেডি বা কমেডি অফ ম্যানার্স এর কিন্তু আলোচনা, বেসিক্যালি এটা নিয়ে কিন্তু আলোচনা করে। দিস কমেডি সেন্টার্স রাউন্ড দ্য অ্যাক্টিভিটিস ম্যানিউভারিং অ্যামোরাস অ্যাডভান্সেস অফ গে অ্যান্ড ড্যাশিং ইয়াং প্যাট্রিসান মেন। আচ্ছা, এখানে এই যে আপার ক্লাস সোসাইটির কথা বলা হলো, এই আপার ক্লাস সোসাইটির যে কার্যকলাপ, তাদের যে কি মানুষ ঠকানোর যে কৌশল, ঠিক আছে, তারপরে যে কি বলে সুন্দর যে ড্যাশিং যে পার্সন, সুন্দর যে ড্যাশিং যে পার্সন যারা ছিলেন প্যাট্রিশিয়ান, অর্থাৎ কি বলে সুন্দর ছেলের প্রতি অন্যান্য মেয়েদের হচ্ছে আকর্ষিত হওয়া, বা সুন্দরী মেয়ের প্রতি পুরুষদের যে আকর্ষিত হওয়া, ঠিক আছে, এইগুলা হচ্ছে এই যে কমেডি অফ ম্যানার্স, হায়ার সোসাইটি যে কমেডি অফ ম্যানার্স এখানে কিন্তু দেখানো হয়েছে। ইনফ্যাক্ট রেস্টোরেশন কমেডি ইজ অ্যাবসলিউটলি অ্যারিস্টোক্রেটিক এন্ড প্রেজেন্টস দ্য অ্যাফেকশনেট ফাইনার সোসাইটি। তারপরে কি আছে, কমিক অ্যান্ড উইটি ডায়ালগস। একটু আগেই কিন্তু এটা নিয়ে বলছিলাম যে কমিক অ্যান্ড উইটি ডায়ালগস, দ্য ডায়ালগস ইউজড বাই রেস্টোরেশন কমেডিয়ানস আর ব্রিসলিং উইথ, ব্রিসলিং উইথ বলতে বোঝায় পরিপূর্ণ। তাহলে যে রেস্টোরেশন কমেডি বা কমেডি অফ ম্যানার্স এর মধ্যে যে ডায়লগ গুলা থাকতো, এই ডায়লগ গুলা পরিপূর্ণ ছিল কি দ্বারা, স্পাইসি সেক্সুয়াল ইনভেন্টরিজ দ্বারা, ঠিক আছে। অর্থাৎ এই যে যৌন ইঙ্গিতপূর্ণ যে ডায়লগ বা কথাবার্তা, এগুলো দ্বারা কিন্তু কি বলে রেস্টোরেশন কমেডি পরিপূর্ণ থাকতো। দ্য ফিমেল ক্যারেক্টার্স ইউজ ডায়লগস অফ obscenities and the writers used witty, crisp and polished dialogues. কনক্লুশনটা আপনারা দেখে নিন একটু বাসায়। আচ্ছা, কয়টা বাজে এখন? নামাজের বিরতি 5 মিনিট, 5 মিনিট 6 মিনিট যা যা লাগে, 5 মিনিট পরে আবার 5টা 35 আবার ক্লাস শুরু হবে। মিউট করেন।
আচ্ছা, আমি কি শুরু করব? তৈদুল হাসান লিখেছেন, স্যার আমরা কি বই কিনবো? বাজারে অনেক বই আছে, যে কোনো একটা কিনে নিতে পারেন। বাজারে অনেক বই আছে, যে কোনো একটা কিনে নিতে পারেন। ব্যতিক্রম, দিগদর্শন, তারপরে ফ্রেন্ডস, আরো যদি অনেক কিছু বেরোয়, যে কোনো একটা কিনে নিয়েন, ঠিক আছে? কোনো বই পারফেক্ট না। কি বলে, এনটিআরসি রিটেনের জন্য কোনো বই পারফেক্ট না। আমাদের আজকে শেষ প্রশ্ন, হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি, ব্রিং আউট দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। এখানেও কিন্তু আমরা ফিচার নিয়ে আলোচনা করব, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রির যে ফিচার সেটা নিয়ে আলোচনা করব। আমাদের ইন্ট্রোডাকশনে কি আছে? ইন্ট্রোডাকশনে আছে দেখি আমরা, মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ আ জনরা অফ পোয়েট্রি দ্যাট ডিলস উইথ ডিপ স্পিরিচুয়ালিটি, রিলিজিয়ন। Literally, meta means beyond and physical means physical nature. তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে এক ধরনের পোয়েট্রি যেটা কি গভীর, এই যে স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা, যেটা বা আত্মার সাথে সম্পর্কিত, এবং কি ধর্ম নিয়েও কি ধর্মকে বেস করে লেখা হয়। যেমন আমরা দেখি যে হেনরি ভনের কি, সরি, জর্জ হারবার্টের কবিতাগুলো কিন্তু একটু ধর্মীয় কবিতা টাইপের, ঠিক আছে? উনিও কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রির এই যে টার্ম মেটা এবং ফিজিক্যাল, মেটা অর্থ হচ্ছে বিয়ন্ড, আর ফিজিক্যাল অর্থ হচ্ছে ফিজিক্যাল নেচার। সো মেটাফিজিক্যাল পোয়েট্রি কি? মেটাফিজিক্যাল পোয়েট্রি মিন্স পোয়েট্রি দ্যাট গোজ বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড অফ দ্য সেন্সেস অ্যান্ড এক্সপ্লোরস দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি? মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে এমন এক ধরনের পোয়েট্রি যেটা কি ফিজিক্যাল নেচারের ঊর্ধ্বে কাজ করে, ঠিক আছে? অর্থাৎ আমরা কি যে ফিজিক্যাল এক্সিস্টেন্স, এই ফিজিক্যাল এক্সিস্টেন্সের বাইরে গিয়ে যে কবিতা কথা বলে, তাই তো সেই ধরনের কবিতাই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। এবং এইখানে কি দ্য সেন্সেস অ্যান্ড এক্সপ্লোরস দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এবং এখানে আমরা দেখি কি যে আধ্যাত্মিক জগতের যে অন্বেষণ, সে অন্বেষণ কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে থাকে। জন ডান ইজ দ্য ফাউন্ডার অফ দ্য মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি, অর্থাৎ জন ডানকে বলা হয় যে মেটাফিজিক্যাল পোয়েট্রির কি ফাউন্ডার বা জনক। অ্যামাং হিজ ফলোয়ার্স অ্যান্ড্রিউ মার্ভেল, আব্রাহাম কাউলি, জর্জ হারবার্ট, হেনরি ভন আর নোটেবল। The metaphysical poets were men of learning which they show in their poetry. আসলে মেটাফিজিক্যাল পোয়েট্রির যে বিষয়, এগুলা অতিমাত্রায় কি তাত্ত্বিকতার বিষয়, এবং সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুবই কি কষ্টসাধ্য। মানে আমাদের টোটালি আমাদের মাথার উপরে, এগুলো মানে বোঝার বিয়ন্ড আওয়ার সেন্সেস, ঠিক আছে? আমাদের বোঝার বাইরে, মানে এতটাই কি বলে দুরূহ বিষয় নিয়ে, থিম নিয়ে তারা লিখেছেন। আচ্ছা, এখানে শেষ লাইনটা আমরা একটু দেখি। মেটাফিজিক্যাল পোয়েটদের সম্পর্কে বলা হয়েছে যে মেটাফিজিক্যাল পোয়েটস আর মেন অফ লার্নিং হুইচ দে শো ইন দেয়ার পোয়েট্রি। আচ্ছা, আমার ভেতরে যদি জ্ঞান থাকে, সেই জ্ঞান তো আমার কাজকর্মের মধ্যে ফুটে উঠবে। আবার আমার ভেতরে যদি মূর্খতা থাকে, সেই মূর্খতাও কিন্তু আমার কাজকর্মের মধ্যে ফুটে উঠবে। যেমন আপনাদের কমেন্টের মাধ্যমে বোঝা যায় যে আপনাদের ভেতরে কি আছে। তারপরে হাড়ির ভেতরে যখন আপনারা কি চাল দিয়ে ভাত রান্না করেন, এই যে একটা চাল টিপে বোঝা যায় যে ভাত হয়েছে কি হয়নি, ঠিক আছে?
তরকারির কালার দেখেও অনেক সময় বোঝা যায়, সব ক্ষেত্রে বোঝা না গেলেও অনেক সময় বোঝা যায় যে তরকারির স্বাদ কেমন হয়েছে, কালার, ঘ্রাণ, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যার ভিতরে জ্ঞান আছে সেটা তো তার কর্মের মাধ্যমে ফুটে উঠবেই। সো মেটাফিজিক্যাল পোয়েটস দের কি বলা হয়েছে? মেন অফ লার্নিং, হুইচ দে শো ইন দেয়ার পোয়েট্রি। অর্থাৎ তারা যে এক প্রকার স্কলার পার্সন ছিল সেটা তাদের রাইটিংস এর মাধ্যমেই কি বোঝা যায়। এখন আমরা দেখবো যে মেটাফিজিক্যাল পোয়েট্রি যে ফিচার গুলো সেগুলো, প্রথম ফিচার হচ্ছে ইউজ অফ কনসিট। আচ্ছা, কনসিট কি? কনসিট কি আমরা লিটারি টার্ম যখন পড়াবো তখন বলবো যে কত পেজের মধ্যে লিখবো। ইউজ অফ কনসিট, কনসিট কিন্তু আমরা যখন পড়াবো তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এক কথায় বলে রাখি, কনসিট হচ্ছে মেটাফোরের বাপ। সহজ কথায় কনসিট হচ্ছে মেটাফোরের বাপ। মেটাফোর দিয়েও তুলনা বোঝায়, কনসিট দিয়েও তুলনা বোঝায়। কনসিট এক কথায় অ্যান এক্সটেন্ডেড ভার্সন অফ মেটাফোর, ঠিক আছে। কিন্তু কনসিটের তুলনার কোনো আগাগোড়া নাই। মেটাফোরের ভিতরে লজিক্যাল কিছু বিষয় থাকে, কনসিটের মধ্যে কোনো লজিক্যাল বিষয় নেই। আমার মনে হয়েছে আমি এর সাথে অন্যজনের তুলনা করে দিয়েছি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম, যা তা তুলনা, ন্যাস্টি তুলনা, ঠিক আছে। মনে চাইছে আকাশের সাথে তুলনা করে দিলাম, গরুর গোবরের তুলনা করতে মন চাইছে, তুলনা করে দিলাম, ঠিক আছে। মানে কোনো লজিক্যাল বিষয় নেই। The most striking quality of metaphysical poetry is the use of conceit, in which two objects of different nature are compared. তাহলে এই কথাটার মাধ্যমেই কিন্তু কনসিট সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি যে টু অবজেক্ট অফ দ্য ডিফারেন্ট নেচার আর কম্পেয়ার্ড, একেই বলা হয় কনসিট। অর্থাৎ দুইটা ভেরি ডিফারেন্টের কথা বলেছে, ডিফারেন্ট কথা বলা হয়নি, ভেরি ডিফারেন্ট মানে খুবই পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান এরকম, ঠিক আছে। এরকম বিষয়ের মধ্যে তুলনা, এই যে তুলনাকেই বলা হচ্ছে কনসিট। দ্য মোস্ট ফেমাস অ্যান্ড স্ট্রাইকিং কনসিট অফ জন ডান ইজ কম্পারিজন অফ আ ম্যান হু ট্রাভেলস অ্যান্ড হিজ বিলাভড হু স্টেজ অ্যাট হোম। তাহলে মূলত বোঝাতে চেয়েছে যে খুবই খুবই কি নোটেবল একটা কনসিট হচ্ছে এই যে চারটা লাইন দেয়া আছে, এই চারটা লাইন, যেটা এখানে সহজ ভাষায় বলা হয়েছে যে এ ম্যান হু ট্রাভেলস অ্যান্ড হিজ বিলাভড হু স্টেজ অ্যাট হোম টু এ পেয়ার অফ কম্পাসেস। অর্থাৎ দুজন মানুষকে বা দুজন লাভারকে কি করা হয়েছে? এ পেয়ার অফ কম্পাসেস, কম্পাসের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, আন্ডারলাইন দিবেন, যেভাবে আছে ওইভাবেই লিখবেন, ঠিক আছে। তাহলে আমরা একটু লাইন দুটা পড়ি। ইফ দে বি টু, দে আর টু, সো as stiff twin compasses are two, thus they soul the fixed foot makes no slow to move but does if the other do. এখানে এই লাইনগুলোর মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই যে দুইজন লাভার, এই দুইজন লাভার কিসের সাথে তুলনা করা হচ্ছে? দুইজন লাভারকে, অর্থাৎ পোয়েট এবং পোয়েটের যে ওয়াইফ তুলনা করা হচ্ছে তার কিসের সাথে? কম্পাসের দুইটা কাটার সাথে, যার একটা কাটা কি ফিক্সড, একটা কাটা ফিক্সড আর একটা কাটা হচ্ছে মুভেবল। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে কি বলে টেম্পোরারি সেপারেশন, ঠিক আছে। যে সম্পর্কের মধ্যে তো কি কি হলো, সম্পর্কের মধ্যে তো কি থাকে? টেম্পোরারি সেপারেশন থাকে, তাই তো। তাই বলে কি আমরা মূলত সেপারেট হই না, আমরা আত্মার মাধ্যমে কি কানেক্টেড থাকি। আমরা যেখানেই যাই কি আত্মার মাধ্যমে কানেক্টেড থাকি। যে টেম্পোরারি সেপারেশন আমাদের ভালোবাসাকে কি করতে পারে না। যারা মনে রাখবে তারাই তো গেইন করবে পরীক্ষায়, আর যারা মনে রাখতে পারবে না তারা কি চাকরি পাবে না। তাহলে এই যে দুইটা কম্পাস, কম্পাসের একটা কাটা কি ফিক্সড থাকে, তাই তো। এখানে বলা হচ্ছে এই যে হিজ বিলাভ হু স্টেস এট হোম, অর্থাৎ ফিক্সড কাটাকে বলা হচ্ছে যে বাসায় থাকে, সহজ ভাবে বোঝানো হয়েছে। আর আরেকটাকে কি বোঝানো হয়েছে? যে মুভ করে, অর্থাৎ যে ট্রাভেল। অর্থাৎ এই যে সেপারেশনটা দেখানো হয়েছে যে এই টেম্পোরারি সেপারেশন, কিন্তু তারা আত্মার দিক থেকে ইউনাইটেড, তারা আত্মার দিক থেকে কি একত্রিত। They soul the fixed food makes no show
টু মুভ বাট ডাজ ইফ দ্য আদার ডু। সো তারা যেহেতু আত্মার দিক থেকে কানেক্টেড, তাহলে একজন যদি কোথাও যায় আর একজন বাসায় থাকলেও তার আত্মা কিন্তু তার সাথে সাথেই যায়, তার সাথে কি ফলো করে। সো তারা মোটেও কি আলাদা না, আলাদা হইলেও তারা আলাদা না, সেটাই বোঝানো হচ্ছে। তারপরে বলা আছে ড্রামাটিক প্রেজেন্টেশন। আনাদার লিডিং ফিচার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ ড্রামাটিক প্রেজেন্টেশন দ্যাট কুইকলি attracts the attention of the readers. Metaphysical poetry is personal, sometimes self-centered. মেটাফিজিক্যাল পোয়েট্রিকে কি পার্সোনাল এবং সেলফ সেন্টার বলা হয়েছে। তো সেলফ সেন্টার মানে আত্মকেন্দ্রিক। এখানে যারা লিখেছেন রাইটাররা কিন্তু তাদের নিজেদের সম্পর্কে লিখেছেন, ঠিক আছে। যেমন এই যে কবিতাগুলো দেখছেন জন ডানের, এখানে কিন্তু সবগুলোই জন ডানের কবিতা সম্পর্কে দেয়া আছে। তো আরেকটা মজার বিষয়, যদি জন ডানের কবিতা সম্পর্কে আপনাদের কিছু লিখতে বলে, ঠিক আছে, আপনারা এই প্রশ্নটা দিয়ে কিন্তু জন ডানের কবিতা আমি এটা শেষে বলে দিতাম অবশ্য, জন ডানের কবিতাও কিন্তু এটা দিয়ে লিখতে পারবেন, যে জন ডানের কবিতা সম্পর্কে বা তার কবিতার ম্যাটেরিয়াল সম্পর্কে বা তার লিখনির বৈশিষ্ট্য সম্পর্কে যদি কিছু লিখতে বলে, তাহলে কিন্তু এই যে এটা দিয়ে লিখতে পারবেন, কারণ এখানে যা আলোচনা করা হয়েছে টোটালি জন ডানের দিয়ে আলোচনা করা হয়েছে। আবার মেটাফিজিক্যাল পোয়েট্রির মেইনলি তো লেখা যাবেই। সো দেখেন একটা প্রশ্ন দিয়ে কতগুলা প্রশ্ন আপনারা উত্তর করতে পারছেন। এই যে যেমন কবিতাগুলো দেয়া আছে, দ্য ক্যানোনাইজেশন, তারপরে ভ্যালেডিকশন, ফরবিডিং মর্নিং, দ্য গুড মরো, এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু এই যে কবির নিজ কেন্দ্রিক, ঠিক আছে। তার যে সে এবং তার বিলাড বা তার ওয়াইফ এই জাতীয় নিয়ে লিখা। কবিতার লাইন না দিলে হবে না, হ্যাঁ না দিলেও হবে, তবে মার্কস কম হবে। Much of it is dramatic because the metaphysical poet immediately takes the reader into confidence and describe his own subtle feelings. Subtle feelings অর্থাৎ পোয়েটের যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে ফিলিংস গুলা, এই ফিলিংস গুলা কিন্তু তারা কি এই কবিতার মাধ্যমে, এই মেটাফিজিক্যাল পোয়েট্রির মাধ্যমে খুব সহজেই রিডারদের মধ্যে কি ইনপুট করে দিতেন। As we find such abruptness in the opening, the poem, the canonization. For God's sakes, hold your tongue and let me love, or chide my palsy or my gut. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবার দে মোরে অবসর। কোথা থেকে নেওয়া হয়েছে এটা বলেন? দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবার দে মোরে অবসর। দ্রুত কমেন্ট করেন, ক্লাস দ্রুত শেষ করব। কে পারেন দেখি। শেষের কবিতা তাহমিনা তানি, আপনি তো অনেক কিছু জানেন দেখছি, পণ্ডিত তো দেখছি আপনি। হ্যাঁ, শেষের কবিতায় এই এই লাইনের কি বাংলা অনুবাদ আছে, ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। এইখানে কবি বোঝাচ্ছেন যে আমাকে কোনোভাবেই বাধা দিও না, ঠিক আছে, আমাকে ভালোবাসতে দাও, আমার ভালোবাসার মধ্যে কোনোভাবেই কি করো না, ইন্টারফেয়ার করো না, বাধা ক্রিয়েট করো না, অথবা আমাকে কি এই যে চাইল্ড, ঠিক আছে, তিরস্কার করো না। কিসের জন্য? মাই পালসি অর মাই গাট। পালসি মানে কি? পালসি মানে এখানে রোগের কথা বোঝাচ্ছে। পালসি এবং গাট দুইটা দাঁড়ায়। গাট মানে তো হচ্ছে গেটে বাত, এবং পালসি মানে কি, যারা কি বলে এই যে পক্ষাঘাতের কি বলে, প্যারালিসিস, যারা এই যে প্যারালিসিস এর রোগী, ঠিক আছে। তো পালসি বলতে যে পক্ষাঘাতের রোগী, তো এখানে রোগের কথা না, এখানে বোঝানো হচ্ছে যে আমার কে তিরস্কার করো না, আমাকে রোগী হইলেও আমাকে তিরস্কার করো না, বরং কি আমাকে ভালোবাসতে দাও, আমাকে কি আমার ভালোবাসার মধ্যে কোনো ইন্টারফেয়ার করো না। তারপরে কি আছে, ব্লেন্ডিং অফ প্যাশন অ্যান্ড থট। ব্লেন্ডিং আপ passion and thought is another characteristic of metaphysical poetry. Love poems enhance its attraction and novelty by blending physical, spiritual and mystical love. আচ্ছা, এই যে লাভস পোয়েমস, ঠিক আছে, এই লাভস পোয়েমস গুলো, মেটাফিজিক্যাল যে লাভস পোয়েমস আছে, এই লাভস পোয়েম গুলো কি করে, বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? এই মেটাফিজিক্যাল পোয়েট্রির কি
অ্যাট্রাকশন অ্যান্ড নোভেলটি। অ্যাট্রাকশন আকর্ষণ এবং নোভেলটি নতুনত্ব অভিনবত্ব, ঠিক আছে, এইগুলোকে কি করে বহুগুণে বৃদ্ধি করে এই লাভ কবিতাগুলো। কিসের মাধ্যমে? বাই ব্লেন্ডিং ফিজিক্যাল স্পিরিচুয়াল অ্যান্ড মিস্টিক্যাল লাভ। দ্য এক্সট্যাসি ডিলস টুইন অ্যাসপেক্টস অফ ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল লাভ। ঠিক আছে, এই যে আরেকটা কবিতার কথা বলা হয়েছে দ্য এক্সট্যাসি, এই কবিতাটি কি দুইটা অ্যাসপেক্ট নিয়ে কাজ করে বা দুইটা অ্যাসপেক্ট সম্পর্কে কি ধারণা দেয়। একটা হচ্ছে ফিজিক্যাল লাভ আর একটা হচ্ছে স্পিরিচুয়াল লাভ। আবার বলা হয়েছে ইন দ্য সানরাইজিং দ্য ফিউশন অফ ফিলিং অ্যান্ড থট ইজ এক্সপ্রেসড। অর্থাৎ সানরাইজিং এর মাধ্যমে কবি কি দেখিয়েছেন এই কবিতার মাধ্যমে? ফিউশন অফ ফিলিং অ্যান্ড থট, অর্থাৎ আমাদের যে অনুভূতি বা কবির যে অনুভূতি বা এই চিন্তার একত্রীকরণকে বুঝিয়েছেন। লাইনগুলো আমরা একটু দেখি, খুবই বিখ্যাত লাইন। যে লাইনগুলো দিয়েছি সবগুলোই কিন্তু খুবই বিখ্যাত লাইন। শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস, আই নাথিং এলস। এখানে বোঝানো হচ্ছে, এটা কিন্তু আমরা মেটাফর বলতে পারি, ঠিক আছে, আবার কনসিটও বলতে পারি। এই যে যে প্রেমিক, সেই প্রেমিক নিজেকে তুলনা করছে কি রাজকুমারের সাথে, মানে একাধিক রাজকুমারের সাথে নিজেকে তুলনা করছে। কোথাকার রাজকুমার? সে সকল জায়গার রাজকুমার, যে জায়গাগুলোতে কি এই যে অল স্টেটস, এই যে অল স্টেটস এবং তার যে বিলাভড বা প্রিয়তমা, সেই প্রিয়তমাকে তুলনা করছে কিসের সাথে? অল স্টেটের সাথে। অর্থাৎ দুনিয়ার সকল রাজ্য সকল স্থানের সাথে সে তার প্রিয়তমর তুলনা করছে, ঠিক আছে, যে সে সকল তার প্রিয়তমাকে সকল স্থানের সাথে তুলনা করছে, যে যেখানেই যাই শুধু তাকেই পাই, সকল জায়গাতেই শুধু কি আমার প্রিয়তমা, আর এই সব জায়গার এই রাজত্বের রাজা শুধুই আমি, এই যে প্রিন্সেস, অল প্রিন্সেস আই, ঠিক আছে, যে সকল রাজ্য যদি আমার প্রিয়তম হয় সেই সকল রাজ্যের কি শাসক বা প্রিন্স আমি, নাথিং এলস ইজ, আর কিছু কি দরকার নেই। তারপরে কি আছে? সিনিসিজম। আচ্ছা, সিনিসিজম হচ্ছে এমন এক ধরনের আইডিয়া যেটাকে বলা হয় যে যেমন আমরা বিলাপকে প্রশংসা করি, ঠিক আছে, আমরা আমাদের প্রিয়তমাকে প্রশংসা করি যে তোমার চুল অনেক সুন্দর, তোমার কি চোখ অনেক টানা টানা, তোমার নাকটা বাঁশির মতো। এই যে প্রশংসা, এই প্রশংসাটা না, কিন্তু এই যে যে বিলাপ, সেই বিলাপের যে ত্রুটি বিচ্যুতি, ঠিক আছে, তার যে ফিজিক্যাল ল্যাকিংস, এই ল্যাকিংস গুলো নিয়ে কথা বলা হচ্ছে সিনিসিজম। Cynicism to the ladies is another key feature of metaphysical poetry of love. The metaphysical poet do not highlight the physical charm of their beloved like the Elizabethan. অর্থাৎ এলিজাবেথানরা যেরকম তাদের বিলাভদের সৌন্দর্য বর্ণনা করতো, কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটরা কিন্তু এইগুলা করতো না। তারা কিন্তু এই যে ফিজিক্যাল চার্ম, এই তাদের যে প্রিয়তমা, এই প্রিয়তমার ফিজিক্যাল চার্মস নিয়ে কিন্তু তারা খুব বেশি হাইলাইট করতো না এই বিষয়গুলো, ঠিক আছে। তারা প্রিয়তমার খুঁত, ঠিক আছে, এই খুঁত নিয়ে কিন্তু তারা আলোচনা করতো। দে শো আ রিয়েলিস্টিক পিকচার অফ দেয়ার বিলাভড হু আর দ্য এপিটম অফ লয়ালটি অ্যান্ড ফেথলেসনেস। তারপরে কি আছে? আনইউজুয়াল কম্প্যারিজন। এটাও অনেকটা কিসের মতো? কনসিটের মতো। আনইউজুয়াল কম্প্যারিজন বোঝানো হচ্ছে এই কারণে যে কনসিট দিয়ে তো তুলনা বোঝায়, যে তুলনার কোনো আগা মাথা নাই। এখানে আবার আনইউজুয়াল কম্প্যারিজনের কথা বলা হয়েছে, অর্থাৎ অসম যে তুলনা। মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ ফেমাস ফর মেকিং কম্প্যারিজনস দ্যাট ইউ উডেন্ট নরমালি এক্সপেক্ট। ইউ দ্বারা এখানে বোঝানো হচ্ছে কাদের? রিডারদের। অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রি বিখ্যাত কিসের কারণে? কম্প্যারিজনের কারণে। এবং এই কম্পারিজনকে বলা হচ্ছে যেগুলো রিডাররা সচরাচর এক্সপেক্ট করে না। ফর এক্সাম্পল, ইন জন ডান্স দ্য ফ্লি, হি কম্পেয়ার্স এ ফ্লি বাইট টু আ ম্যারিজ বেড। অর্থাৎ এই যে দ্য ফ্লি নামে একটা কবিতা, ফ্লি বলতে মশা বা মাছি এই জাতীয় বোঝায়, এখানে আমরা ধরে নিই মশাই, ঠিক আছে। এই ফ্লি কবিতায় জন ডান এই যে মশার যে কামড়, এই কামড়কে ম্যারেজ বেড
এই ম্যারিজ বেডের সাথে তুলনা করেছেন, তাহলে দেখেন কি আকাশ পাতাল, কি অসামঞ্জস্য একটা তুলনা। It may sound strange, but these unusual comparisons are part of the charms and challenges metaphysical poetry. অর্থাৎ এটা রিডারদের কাছে কি আনইউজুয়াল মনে হইতে পারে, কিন্তু এগুলো কি এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রির চার্মস বৃদ্ধি করে। They force you to think outside the box and see things from fresh perspective. অর্থাৎ এই যে আনইউজুয়াল কম্প্যারিজন, এই আনইউজুয়াল কম্প্যারিজন গুলো কি করে, রিডারদের কি করে, টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। আচ্ছা, থিঙ্ক আউট অফ দ্য আউটসাইড অফ দ্য বক্স, এটা হচ্ছে একটা ফ্রেজ। এর মানে হচ্ছে যে ডিফারেন্ট ভাবে কিছু চিন্তা করা, গতানুগতিক না ভেবে ডিফারেন্ট কিছু করা বা ডিফারেন্ট ভাবে চিন্তা করা। তারপরে কি আছে, লাভ অ্যান্ড ডিজায়ার। ওয়ান অফ দ্য মোস্ট কমন ফিচার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ লাভ অ্যান্ড ডিজায়ার। মেটাফিজিক্যাল পোয়েটস লাইক টু ডিগ ডিপার। অর্থাৎ যারা মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন তারা কি এই যে খুব গভীর অনুসন্ধানে কি তারা পছন্দ করতেন। দে এক্সপ্লোর দ্য কন্ট্রাডিকশন কমপ্লেক্সিটিস অ্যান্ড স্পিরিচুয়াল ডাইমেনশন অফ লাভ। তারা কি মানে যে কঠিন যে থিম গুলা, যেমন লাভ, ডেথ, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা, এই যে কমপ্লেক্স যে বিষয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা খুব বেশি লিখেছেন। এবং তারা কি করতেন, এই যে সম্পর্কের যে অসঙ্গতি, যে জটিলতা, হিউম্যান রিলেশনশিপের যে জটিলতা, তারপরে ভালোবাসার যে আধ্যাত্মিক মাত্রা, এগুলো নিয়ে মানে কি করতো, অন্বেষণ করতো, এক্সপ্লোর করতো, ঠিক আছে। জন ডান্স দ্য গুড মরো ইজ আ প্রাইম এক্সাম্পল হোয়ার লাভ ইজন্ট জাস্ট আ ফিলিং বাট এক্সপ্লোরেশন অফ টু সোলস। অর্থাৎ এখানে দ্য গুড মরো যে কবিতা, এই কবিতার কথা বলা হয়েছে, যেখানে এটাকে শুধু কবিতা বলা হচ্ছে না, এটাকে কি বলা হচ্ছে, যে ফিলিং অ্যান এক্সপ্লোরেশন অফ টু সোল, অর্থাৎ দুটি আত্মার কি, দুটি আত্মার এক্সপ্লোরেশন। তারপরে লাস্ট পয়েন্ট, মেকিং সেন্স অফ কমপ্লেক্স আইডিয়াস। Metaphysical poetry often deals with complex concepts like love, death, spirituality. এইগুলো কিন্তু আসলেই একটু কমপ্লেক্স থিম, এগুলো অস্বীকার করার মতো কিচ্ছু নাই। বাট the poets don't shy away from these challenging themes. For example, Andrew Marvell's To His Coy Mistress, এই কবিতাটাও কিন্তু আমাদের ছিল, আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল, আপনাদের ছিল কিনা জানি না। ইজ নট জাস্ট আ পোয়েম অ্যাবাউট লাভ বাট আ মেডিটেশন অন টাইম, মর্টালিটি অ্যান্ড আর্জেন্সি অফ হিউম্যান ডিজায়ার। কনক্লুশনটা বাকি আছে, কনক্লুশনটা আপনারা বাসায় একটু দেখে নিয়েন, ঠিক আছে। কনক্লুশনটা আপনারা বাসায় একটু দেখে নিবেন। আখি লিখেছেন আমাদের ছিল, হ্যাঁ। আচ্ছা, 2 মিনিটে একটু প্রশ্ন নিই, ঠিক আছে। আদিত্য আরফিন, সরি স্যার আদিয়াত, জি বলুন, স্যার জি বলুন যে বলুন। পয়েন্ট গুলো আছে, স্যার এটা কি আমরা কি স্যার হাইলাইট করব, মানে যে পয়েন্ট গুলো যে দিব, বুঝি নাই, পয়েন্ট গুলো যে দিবেন বুঝি না। মানে মানে পয়েন্ট গুলো যে লিখবো, যে আপনি যে পয়েন্ট গুলো দিয়েছেন না, তো হ্যাঁ হ্যাঁ, এটা কি আমরা মানে যেমন নীল কালার কলম এরকম আচ্ছা, এগুলো দিয়ে লিখবো নাকি কালো নীল কালার বলতে দিয়ে লিখবো? আপনারা সব থেকে বেটার হয় পেন্সিল দিয়ে হাইলাইট করলে, ঠিক আছে। আর পরীক্ষার হলে সময় পাবেন না, আপনি যখন এখানে আমার কাছে পরীক্ষা দিবেন তখনই দেখবেন যে সময় পাচ্ছেন না অন্য কিছু ইউজ করার, হাত বদল করার, ঠিক আছে। যদি ওই প্রিভিয়াস ক্লাস দেখে থাকেন তাহলে তো জানেন যে একটা প্রশ্ন হচ্ছে কত মিনিট করে লিখতে হবে, ঠিক আছে। এগুলো তো ওই ক্লাসগুলো দেখলে জানার কথা। সো সময় পাবেন না, যদি সব কমপ্লিট করার পরে, 100 মার্ক কমপ্লিট করার পরে যদি দেখেন যে হাতে 5-10 মিনিট সময় আছে, তখন আস্তে আস্তে মার্ক করতে থাকবেন।
আর স্যার পরীক্ষা আমরা স্যার কোনটা লেখা আগে স্টার্ট করব, যেমন কি লিটারেচার পার্ট দিয়ে মানে সিরিয়ালি লিখবো, নাকি যেমন গ্রামার পার্টটা আগে দিলে ভালো হবে? যে পার্টে আপনারা এক্সপার্ট থাকবেন, যার যে পার্টে যে এক্সপার্ট, সে সেই পার্ট দিয়ে স্টার্ট করবেন। তাসমিহা, সময় কম, কি বলতে চান বলুন। এরপরে স্যার হ্যাঁ, আলমগীর হক প্রস্তুত স্যার থাকবেন। স্যার রিটেন পার্টে যে ইয়াগুলো পোয়েমের লাইনগুলো দিয়েছেন ওগুলো কি স্যার সাইটেশন করতে হবে? হ্যাঁ। মানে স্যার সাইটেশনে পেজের নাম্বার সহ কিংবা আরে নাম আরে ভাই ওইভাবে এত করতে হবে? লাগবে না, জাস্ট কবিতার নামটা উল্লেখ করলেই হবে। এই যে টু হিজ কয় মিস্ট্রেস বা কি বলে দ্য ফ্লি, এইরকম উল্লেখ করলেই হবে, এত ডিটেলস সাইটেশন করা লাগবে না। আর স্যার পোয়েমের নামগুলো লিখে কি নিচে আন্ডারলাইন করতে হবে? আমাদেরকে আন্ডারলাইন করে লিখাই তো। পোয়েমের নামে আন্ডারলাইন না করলেও হবে, বাট কোটেশন গুলো একটু আন্ডারলাইন করে দিবেন যদি যদি সময় পান। স্যার থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর ভাই, আলমগীর বলুন কি বলবেন। আটটা পয়েন্টে 8 মার্ক। আর শুরু থেকে conclusion বলেন, শুরু থেকে বলেন, শুরু থেকে বলেন। হ্যাঁ, বলতেছি যে আমাদের প্রশ্নে তো 8টা পয়েন্ট, একটা প্রশ্নে 10 মার্ক, 8টা যদি পয়েন্ট দিই তাহলে হচ্ছে 8 মার্কস আশা করা যায়। উপরে একটু এরকম introduction এরকম কিছু না যে 8টা পয়েন্টে 8 মার্কস, এরকম কিছু না। লেখার মধ্যে ম্যাটেরিয়ালস থাকতে হবে, প্লাস পেজের একটা রিকোয়ারমেন্টস আছে। এখানে এখানে এনটিআরসি বলে দেয়নি যে এত পেজ লিখতে হবে, বাট বোঝা যায়, ঠিক আছে। কম করে 4 বা 4.5, 4.5 পেজ লিখতে হবে, তাও স্ট্যান্ডার্ড ভাবে। অন্তত 14 বা 15 লাইন করে লিখতে হবে, যে 5 লাইন করে লিখে একটা পেজ ভরিয়ে দিলাম, এরকম না। এবং লাইনগুলাও কি, থাকবেই, লাইনগুলাও সুন্দর হতে হবে। কিন্তু কথা হচ্ছে যে পয়েন্ট আকারে দিলে মনে হয় মার্কটা ভালো আসবে। অবশ্যই ভালো আসবে, কারণ জি জি। একজন টিচারের এত সময় নাই যে এত খাতা, এবার তো আরো বেশি টিকাইছে, এত খাতা আপনার স্বল্প সময়ের মধ্যে দেখে দিতে হবে। সো পয়েন্ট গুলো হচ্ছে আপনার মিরর, ঠিক আছে। পয়েন্ট হচ্ছে আপনার রাইটিংস এর মিরর। আরেকটা আরেকটা সিক্রেট প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার বিদ্যাবাড়িতে কতজন কলেজের স্টুডেন্ট ভর্তি হয়েছে? এটা আমি বলতে পারবো, বাট এটা হচ্ছে কি বলে, যেহেতু অনুমান। 3টা ব্যাচে আমি ক্লাস নিচ্ছি, সো এটা আমি বলতে পারবো, কিন্তু এটা অফিসিয়ালি এটা হ্যাঁ, বলার অনুমান ই করে, নাই। অনুমান 1000-এর নিচে না 1000-এর উপরে? উপরে, 3 ব্যাচ মিলে উপরে। জি, থ্যাঙ্কস। আচ্ছা, এসকে তানজিলা জামান, বলুন যদি থেকে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে লিটারেচার পার্টের যে আমাদের 40 মার্কের যে অ্যান্সারটা করতে হবে, ওটাতে যে কোশ্চেন শিটে যে 8টা করে পয়েন্ট দেওয়া, এটা কি আমরা আসলে টাইম কি কভার করতে পারবো? বুঝি নাই টাইম সম্পর্কে। আমাদের লিটারেচার পার্টে যে 4টা কোশ্চেন লিখতে হবে, হ্যাঁ হ্যাঁ, এখানে তো আমাদের শিটের কোশ্চেন গুলো যেভাবে দেওয়া, আমরা অনার্স মাস্টার্সে যেভাবে পড়ছি আহ, সেইভাবে প্রেজেন্ট করা আর কি, তার থেকে ছোট লংটা। করে প্রেজেন্ট করা, কারণ অনার্স হ্যাঁ, তার মাস্টার্সে থেকে 16 ছোট নম্বরে তখন লিখেছেন, ঠিক আছে, এটা 10 নম্বরে লিখবেন, সেটা মাথায় রেখেই লেখা। হয়তো দু একটা, আমাদের অফিসে সবকিছু তো মেপে লেখা যায় কোশ্চেনটা। না, সবকিছু তো মেপে লেখা যায় না, হয়তো দুই একটা একটু একটু বড় আছে, ঠিক আছে, 1 পয়েন্ট হ্যাঁ, হয়তো বড় আছে, ঠিক আছে, অনেকগুলো আবার ছোটও আছে। আমরা যদি টাইমের ভিতরে আমরা তো অনার্স মাস্টার্সে 30 মিনিটস টাইম পাইছি এক একটা কোশ্চেনের বেশি জন্য, 10 পেয়েছেন, মার্কস। হ্যাঁ 35 প্লাস বা 40 এরকম পাওয়া যেত। হ্যাঁ, এখন তো আমরা তো অত টাইম তো পাবো না, তো টাইমের ভিতরে তো এত লেখা কভার করা, তখন কি আমাদের কি 8টা পয়েন্টই ম্যান্ডেটরি, নাকি হচ্ছে স্পেসিফিক কিছু পয়েন্ট দিলেই হবে? দেখবেন যে সুন্দরভাবে লেখে 4.5 পেজ বা 4 পেজ হচ্ছে কিনা, ওই টাইমের মধ্যে যদি দেখেন হয়ে যাচ্ছে, তাহলে আর বাড়তি লিখেন না, পয়েন্ট বেঁচে থাকলেও আর লেখার দরকার নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সেক্ষেত্রে ফার্স্ট দিক থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা সেগুলাই হচ্ছে চেষ্টা করব ধাপে হ্যাঁ ধাপে হ্যাঁ লেখা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আজকে লাস্ট, আখি আপনি বলুন। অনেকেরই বলার আছে, কিন্তু আসলে সময় তো নাই।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হলো কি যে কোশ্চেনের লেখার সময় অনেক সময় হয় যে কোটেশন গুলো মনে থাকে না স্যার, মানে ওই যে কোটেশন গুলো উল্লেখ করে না, এই ক্ষেত্রে কি মানে মার্কিং এর ক্ষেত্রে কি খুব বেশি ইফেক্ট পড়বে? মানে লেখাই হয় কিন্তু কোটেশন গুলো মনে থাকে না জাস্ট। আচ্ছা, এখানে তো আপনার খুব বেশি না হলেও আপনার ধারণা নেই যে একটা মার্কের কি মূল্য। যে 65 পেলো আর যে 66 পেলো, 40 থেকে 50 জনের মধ্যে ডিফারেন্স হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। বেশি মার্কের দরকার নেই, 1 মার্কের কথা চিন্তা করেন। যে এবারকার কথা বলি, সাপোজ 66 পেয়েছে, 20 জন, 25 জন, 67 পেয়েছে ওইরকম 20-25 জন, তাহলে 66 থেকে 67 ডিফারেন্স কত হলো? যে 66 পেয়েছে সর্বশেষ জন আর যে 67 পেয়েছে প্রথম জন, তাহলে তাদের মাঝখানে ডিফারেন্স কত হলো? 50-60 জনেরও বেশি। তো এই দিক জি থেকে স্যার। চিন্তা করবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আর আজকে প্রশ্ন নিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। ক্লাসের টাইম অলরেডি 5 মিনিট ওভার হয়ে গেছে। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কালকে ইনশাল্লাহ প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করবো। আসলে প্রশ্নগুলো আপনাদের কমপ্লিট করে না দিয়ে তো কথা বলতে পারি না, এটাও তো একটা বিষয়। কারণ এগুলো আপনাদের আগে কমপ্লিট করা জরুরি। সো আগে এটা কমপ্লিট করে তারপর আপনাদের সাথে কথা বলতে হয়। তো দুঃখিত যাদের প্রশ্ন নিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা। আসসালামু আলাইকুম।